হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে এসএসসি রসায়ন অধ্যায় ৪ পর্যায় সারণীর ভিডিও। আজকে আমরা মূলত এখন পর্যন্ত অলরেডি আমরা আয়নীকরণ শক্তি সম্পর্কে জেনেছি। আজকের ভিডিওতে আমরা শুরু থেকে এখন পর্যন্ত যা যা শিখেছি বা মূলত পর্যায়বৃত্ত ধর্ম সম্পর্কে একটা সংক্ষিপ্ত আলোচনা করব। এরপরে দ্বিতীয় আয়নীকরণ শক্তি, তৃতীয় আয়নীকরণ শক্তি নিয়ে একটু আলোচনা করব। ঠিক আছে, সবাই ধৈর্য ধরে ক্লাসটা করবা আশা করি। প্রথমেই পর্যায়বৃত্ত ধর্ম কি, তাই না? খেয়াল করেও যে পর্যায়বৃত্ত ধর্ম, পর্যায় সারণীর কিছু কিছু ধর্ম আছে যেগুলো একটা নির্দিষ্ট পর্যায়ের, তুমি যদি ডান থেকে বাম অথবা বাম থেকে ডান দিকে যাও তাহলে পর্যায়ক্রমিকভাবে পরিবর্তিত হয়। অর্থাৎ যে সকল ধর্ম বা যে সকল ধর্ম পর্যায়ক্রমিকভাবে পরিবর্তিত হয় সেগুলোই পর্যায়বৃত্ত ধর্ম। এরকম পর্যায়বৃত্ত ধর্ম আছে আমাদের বইতে ৬টার মতো। প্রথমেই আছে বা আমাদের প্রথমে শেখা লাগবে পারমাণবিক ব্যাসার্ধ অথবা পরমাণুর আকার সম্পর্কে। ঠিক আছে, একটা পরমাণুর আকার যেহেতু ধরা হয় যেটা বৃত্তাকার টাইপের, এই জন্য একে ব্যাসার্ধ দিয়ে নির্ধারণ করা হয় যে পরমাণুর আকার আর পারমাণবিক ব্যাসার্ধ কিন্তু সিমিলার টার্ম। ঠিক আছে, তারপরে আমাদের শিখতে হবে যে ধাতব ধর্ম, তারপর আমাদেরকে শিখতে হবে অধাতব ধর্ম। হ্যাঁ, এরপরে আমার আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, এই মোট ৬টা বৈশিষ্ট্য আছে। এগুলোর মধ্যে প্রথম 4টা বৈশিষ্ট্য আমরা অলরেডি শিখে ফেলেছি, আর ইলেকট্রন আসক্তি আর তড়িৎ ঋণাত্মকতা আমরা নেক্সট লেকচারে কভার করব। তবে আজকে এখন পর্যন্ত যা যা শিখছে একটা শর্ট রিক্যাপ দেবো জাস্ট। ঠিক আছে, আর কিছু খুচরা পড়া আছে যেগুলো বাকি, ওই পড়াগুলো আজকে ইনশাল্লাহ ক্লিয়ার হবে। যেমন সক্রিয়তা। হ্যাঁ, সক্রিয়তা এটা ইম্পর্টেন্ট একটা জিনিস, বাট আমাদের বইতে নাই, একটুও নাই। তারপরে আয়নের আকার, এই একটা টপিকও বাদ গেছে, ওই জিনিসটা আমরা এখন পড়িয়ে দেব। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু যদি একটা পর্যায় সারণীর দিকে তাকাই, সাপোজ এখানে তো পর্যায় সারণী নাই, একটা পর্যায় সারণী আনি। হ্যাঁ, পর্যায় সারণীর যে বাম দিকের মৌলগুলা সেগুলোকে আমরা বলতাম কি ধাতু। কারণ কি? কারণ এরা ইলেকট্রনকে ত্যাগ করতো, ইলেকট্রনকে ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হতো। আর বাম দিকের যে মৌলগুলো এদেরকে আমরা বলি অধাতু। কেন? কারণ এরা ইলেকট্রনকে গ্রহণ করে ঋণাত্মক আয়ন অথবা অ্যানায়নে পরিণত হয়। এখন আমরা যদি একটা নির্দিষ্ট পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে যেতে থাকি তাহলে কি হবে? তাহলে আমাদের যে কেন্দ্রে, হ্যাঁ, আমাদের যে নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা আছে আর নিউক্লিয়াসের বাইরে যে ইলেকট্রনগুলো ঘুরতেছে এগুলোর সংখ্যা কিন্তু বেড়ে যাবে। এগুলোর সংখ্যা বাড়লে কি হবে? এদের মধ্যকার যে আকর্ষণ শক্তি সেইটাও কিন্তু বেড়ে যাবে। আচ্ছা, তোমরা আমাকে এটা বলো যে আকর্ষণ শক্তি যদি বেড়ে যায় তাহলে কি নিউক্লিয়াসের কাছাকাছি চলে আসবে না শক্তিস্তরটা? আর শক্তিস্তর নিউক্লিয়াসের কাছাকাছি চলে আসার মানেই হলো পরমাণুটা ছোট হইতেছে। অর্থাৎ আমি কিন্তু বলতে পারি যে পর্যায় সারণীর বাম দিক থেকে তুমি যদি ডান দিকে যাবা পরমাণুটা আস্তে আস্তে ছোট হইতেছে। এখন আমার কথা হইলো তুমি পর্যায় সারণীর যদি উপর থেকে নিচ দিকে যাও, খেয়াল করো, যেমন এই দেখো পর্যায় সারণীর যে 1 নাম্বার গ্রুপ, এই 1 নাম্বার গ্রুপে তুমি যদি উপর থেকে নিচের দিকে যাইতে থাকো, এই যে হাইড্রোজেন, তারপর লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, দেখো এখন কি হবে তাইলে? যেহেতু তুমি উপর থেকে নিচের দিকে আসতেছো তোমার কিন্তু প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা অনেক বেশি বাইরে যাইতেছে। আবার সাথে সাথে তোমার বাইরে যে ইলেকট্রনটা আছে শক্তি স্তরে ঘুরতেছে সেই ইলেকট্রনের সংখ্যাও বৃদ্ধি পাবে। এখন প্রোটন, ভিতরে প্রোটন এবং বাইরে ইলেকট্রন, এই দুটো সংখ্যায় যেহেতু বৃদ্ধি পাইতেছে, আর আমরা জানি যে প্রোটন পজিটিভ চার্জ আর ইলেকট্রন নেগেটিভ চার্জ, যেহেতু বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে এর ফলে আমাদের কিন্তু আকর্ষণটা বাড়বে। আকর্ষণ বাড়ার ফলে কি হবে? নিউক্লিয়াসের কাছাকাছি চলে আসবে শক্তিস্তরটা, ইলেকট্রন সহ শক্তিস্তরটা নিউক্লিয়াসের কাছাকাছি চলে আসবে, ফলে পরমাণুটা কিন্তু ছোট হয়ে যাবে, তাই না? তাহলে আমাদের মনে হইতে পারে যে আমি উপর থেকে যত নিচের দিকে যাব আমার পরমাণুটা বুঝি ছোটই হয়, তা না, অ্যাকচুয়ালি বড় হয়। কিভাবে? কারণ ওই যে একটা এক্সট্রা শক্তিস্তর বা কক্ষপথ তোমার কিন্তু বাড়তেছে। তুমি যখন হাইড্রোজেন থেকে লিথিয়ামে আসলা তোমার একটা শক্তিস্তর বাড়ছে, আবার লিথিয়াম থেকে আবার মোট হয়েছে কয়টা? 2টা। আবার লিথিয়াম থেকে যখন তুমি সোডিয়ামে আসলা তোমার আরও একটা বাড়ছে, হয়ে গেল 3টা। পটাশিয়ামে 4টা শক্তিস্তর, রুবিডিয়ামে 5টা, সিজিয়ামে 6টা, আর ফ্রান্সিয়ামে 7টা পর্যায়। বুঝতে পারছো কিভাবে উপর থেকে নিচের দিকে গেলে যদিও আমার
ভিতরের প্রোটন এবং বাইরের ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পাওয়ার ফলে আকর্ষণ বৃদ্ধি পায় এবং পরমাণুটা ছোট হয়। কিন্তু যেহেতু বাইরে থেকে একটা অতিরিক্ত শক্তিস্তর যুক্ত হয়, এর ফলে যতটুকু ছোট হয় তার থেকে অনেক গুণ বেশি বড় হয়। এর ফলে কি আমি কিন্তু বলতে পারি যে গ্রুপের একটা নির্দিষ্ট গ্রুপের উপর থেকে নিচের দিকে গেলে আমার পরমাণুর আকারটা বড় হয়। আর তুমি যদি পর্যায় সারণীর একটা নির্দিষ্ট পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে যাও, ঠিক আছে, বাম দিক থেকে ডান দিকে যাইতে থাকো, তাহলে তোমার পরমাণুর আকারটা কমে বা হ্রাস পায়। বুঝতে পারছো? তাহলে আমরা কিন্তু বিভিন্ন অ্যারো দিয়ে দেখাই, ঠিক আছে, যে নিচ থেকে উপরের দিকে কি হইতেছে, হ্রাস পাইতেছে, আর উপর থেকে নিচের দিকে বৃদ্ধি পাইতেছে। আর একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট, আমি কিন্তু একটু আগে তোমাদেরকে কিছু পর্যায়বৃত্ত ধর্ম সম্পর্কে বলছি, তাই না? ধাতব ধর্ম, অধাতব ধর্ম। এই পারমাণবিক ব্যাসার্ধ বাদে বাকি যে 5টা ধর্ম আছে, এগুলোর মধ্যে একমাত্র ধাতব ধর্ম হইল এই পারমাণবিক ব্যাসার্ধ অথবা সাইজের সাথে সমানুপাতিক সম্পর্ক। অর্থাৎ যে মৌল যত বড় সেই মৌলের ধাতব ধর্ম তত বেশি, আবার যেই মৌল যত ছোট সেই মৌলের ধাতব ধর্ম তত কম। এছাড়া তোমার যত পর্যায়বৃত্ত ধর্ম আছে, অধাতব ধর্ম বলো, আয়নীকরণ শক্তি বলো, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, প্রত্যেকটাই সাইজের সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক। ব্যস্তানুপাতিক সম্পর্ক মানে একটা যদি বাড়ে আরেকটা কইমা যায়। অর্থাৎ তুমি এখান থেকে সাইজ বাড়াইলা, সাইজ বাড়লে কি হইবে, অধাতব ধর্ম হ্রাস পাবে। এখানে তুমি সাইজ বাড়াইলা, আয়নীকরণ শক্তি হ্রাস পাবে, ইলেকট্রন আসক্তি হ্রাস পাবে, তড়িৎ ঋণাত্মকতা হ্রাস পাবে। আবার তুমি সাইজ কমাই দিলা, তাহলে অধাতব ধর্ম বৃদ্ধি পাবে, আয়নীকরণ শক্তি বৃদ্ধি পাবে, ইলেকট্রন আসক্তি বৃদ্ধি পাবে, তড়িৎ ঋণাত্মকতাও বৃদ্ধি পাবে। বুঝছো? তাহলে সাইজের সঙ্গে এগুলো সব ব্যস্তানুপাতিক সম্পর্ক। শুধুমাত্র সমানুপাতিক সম্পর্ক কার? ধাতব ধর্মের। সাইজও বাড়াবা, ধাতব ধর্মও বাড়বে, সাইজও কমাবা, ধাতব ধর্ম কমবে। এখন আমি তো তোমার অনেক কিছুই বুঝাইলাম। আচ্ছা, এই যে পর্যায় সারণীটার দিকে একটু তাকাও, পর্যায় সারণীটার দিকে একটু লক্ষ্য করলে বুঝবা যে আমার সব থেকে বড় মৌল কোনটা। দেখো একদম এই যে নিচে যাইতে থাকো, গাড়ি চলছে চলছে, ফ্রান্সিয়াম পর্যন্ত আসলা। যেহেতু ফ্রান্সিয়ামে 7টা পর্যায় বা 7টা শক্তিস্তর আছে, এর ফলে ফ্রান্সিয়াম কিন্তু সব থেকে বড়, তাই না? আর সব থেকে ছোট বলতে গেলে হইলো গিয়ে কে, একদম 1 নম্বর পর্যায়ের হাইড্রোজেনের থেকেও ছোট হইলো হিলিয়াম। তাহলে হিলিয়াম সব থেকে ছোট আর ফ্রান্সিয়াম সব থেকে বড় বলা যায়, ঠিক আছে। কিন্তু অনেক জায়গায় সিজিয়ামও উল্লেখ করা থাকতে পারে, কারণ ফ্রান্সিয়াম আসলে অনেক কি বলবো, রেডিও অ্যাক্টিভ একটা মৌল, খুবই অস্থায়ী, আর একে সহজে প্রকৃতিতে পাওয়া যায় না, এই জন্য অনেক জায়গায় সিজিয়াম ক্যান্সার করা হয়। বুঝছো? তাহলে এই যে আমরা পারমাণবিক ব্যাসার্ধ বা পরমাণুর আকার সম্পর্কে জানলাম, এখানে আসলে তেমন কোনো ব্যতিক্রম নাই। তুমি জাস্ট লক্ষ্য করবা, সাপোজ এখানে দেওয়া যে অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, এদের মধ্যে কার আকার সব থেকে বড়, অথবা বলতে পারে যে পারমাণবিক আকারের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও। ঊর্ধ্বক্রম মানে কি? এই ঊর্ধ্বক্রম মানে কি? ঊর্ধ্বক্রম মানে হলো ছোট থেকে বড়। তাহলে যদি বলে যে পারমাণবিক আকারের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও, তার মানে তোমার কাছে চাওয়া হয়েছে পারমাণবিক আকারের ছোট থেকে বড় অনুসারে সাজাবা। আবার যদি বলতো অধক্রম অনুসারে সাজাও, তাহলে তুমি কি করতা? তুমি পারমাণবিক আকারের বড় থেকে ছোট অনুসারে সাজাইতা, ঠিক আছে। এখন যদি আমরা একটু লক্ষ্য করি, ধরো এই যে 4 নম্বর পর্যায়ে, 4 নম্বর পর্যায়ে তুমি বাম দিক থেকে ডান দিকে যাইতে আসো, আর তোমার পারমাণবিক আকার বা সাইজ কিন্তু হ্রাস পাচ্ছে। আমি কিন্তু বলছি যে সাইজ যত হ্রাস পায় তোমার ধাতব ধর্ম তত হ্রাস পায়, কিন্তু অন্য যত ধর্ম আছে সবাই কিন্তু কি বৃদ্ধি পায়, তাই না? তাহলে সেই অনুসারে অন্য যত ধর্ম আছে, হ্যাঁ, অধাতব ধর্ম, আয়নীকরণ শক্তি, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, এরা সবাই তো সাইজের সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাই না? দেখো নিচ থেকে যখন তুমি উপরের দিকে উঠতেছো, তখন তোমার সাইজ কিন্তু কমতেছে, তাই না? আর সাইজ যদি কমে তাহলে কি অন্যান্য যে ধর্মগুলা, যেগুলোর কথা আমি বারবার বলতেছি, ওগুলা কি হবে? বৃদ্ধি পাবে। আবার তুমি যদি এইখান থেকে এই যে ডান দিকে আসো, বাম দিক থেকে ডান দিকে আসো, তাহলেও কিন্তু তোমার কি সাইজ হ্রাস পাবে। আর সাইজ হ্রাস পেলে কিন্তু অন্যান্য ধর্মগুলা বৃদ্ধি পাবে। আমরা বুঝতেই পারতেছি যে অন্য যত বেশিরভাগ ধর্ম বৃদ্ধির ক্রম কিভাবে, এই বরাবর বাড়ে, এই বরাবর বাড়ে। তার মানে সব থেকে যেটার বেশি সেটা এই বরাবর কিছু একটা, তাই না? এই বরাবর থাকবে। আমরা দেখব মাঝে মাঝে ফ্লোরিনও হইতে পারে, মাঝে মাঝে হিলিয়ামও হইতে পারে, ঠিক আছে।
যেমন আয়নীকরণ শক্তির মান সব থেকে বেশি হইল হিলিয়াম বলা যায়, মোস্ট প্রবাবলি, শিওর না, ঠিক আছে, একটু গুগল করে নিও জিনিসটা। আর আয়নীকরণ শক্তি সব থেকে কম হইল তাইলে সিজিয়াম অথবা ফ্রান্সিয়ামে। আবার ইলেকট্রন আসক্তি, যেটা আমরা এখনো পড়ি নাই, একদম নেক্সট লেকচারে শিখবো, ইলেকট্রন আসক্তির মান কিন্তু ফ্লোরিনের বেশি না, ইলেকট্রন আসক্তির মান ক্লোরিনের বেশি, এটা একটা ব্যতিক্রম, আমরা এটা সামনে আলোচনা করব, ঠিক আছে। তাহলে আপাতত এখানে না যে, আবার তড়িৎ ঋণাত্মকতা সব থেকে বেশি হইলো ফ্লোরিনের, ঠিক আছে। কিছু জেনারেল নলেজ তোমাদের সঙ্গে জাস্ট আলাপ করলাম, ঠিক আছে, তেমন কিছুই এখনো পড়াই নাই আমি। তাহলে আশা করি তোমাকে যদি এমসিকিউতে, ভাইয়া খেয়াল করো, তোমাকে যদি এমসিকিউতে দেওয়া হয় যে নিচের কোন মৌলটির আয়নীকরণ শক্তির মান বেশি, তুমি প্রথমেই চিন্তা করবা যে নিচের কোন মৌলটির সাইজ কম, তাই না? কারণ যার সাইজ কম তারই তো আয়নীকরণ শক্তিটা বেশি হবে, আমরা এইভাবে উচ্চারণ করবা। আবার বলতে পারে যে নিচের কোন মৌলটির ইলেকট্রন আসক্তি কম, তাহলে তুমি চিন্তা করবা নিচের কোন মৌলটির সাইজ বেশি, যার সাইজ বেশি তারই তো ইলেকট্রন আসক্তির মান কম। বুঝতে পারছো কিভাবে ভাববা যে কোনো কিছু? আর সাইজ তুমি পারবা, ঠিক আছে, ওই ব্যাখ্যা সহ আমি তোমাকে এক্সপ্লেন করছি। এখন একটা প্রশ্ন অনেকের মনে আসতে পারে যে ভাইয়া ধাতব ধর্মের সাথে সাইজের সমানুপাতিক সম্পর্ক কেন? খেয়াল করো, ভালোভাবে খেয়াল করো। সাইজ যত বড় হবে পরমাণুটা তত বড় হয়, ফলে কি হয়, নিউক্লিয়াস আর ওই যে পরমাণুর বাইরের যে ইলেকট্রনটা, হ্যাঁ, সর্ববহিষ্ঠ শক্তিস্তরের ইলেকট্রন, এদের কিন্তু দূরত্বটা তত বাড়ে। সাইজ যত বাড়ে ইলেকট্রন আর নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্বও তত বাড়ে। দূরত্ব বাড়লে আকর্ষণ কি বাড়বে নাকি কমবে? কমন সেন্স কি বলে? আকর্ষণ কমবে। তাহলে আকর্ষণ যদি কমে তাহলে কিন্তু সহজেই ওই ইলেকট্রনটা নিউক্লিয়াস থেকে বের হয়ে যাবে, ঠিক আছে, সহজেই ইলেকট্রনটাকে বের করে দেয়া যাবে। যা আর ধাতব ধর্ম মানেই হইলো, মনে করো ইলেকট্রন বের করে দেওয়ার ধর্ম, ঠিক আছে, ইলেকট্রন ছাড়ার ধর্ম, কারণ ধাতুর ইলেকট্রন ত্যাগ করে। আর অধাতব ধর্ম মানে কি? ইলেকট্রন গ্রহণ করার ধর্ম। যেই ধাতু যত সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারে তার ধাতব ধর্ম তত বেশি। আর যেই অধাতু বা বলতে পারো যে মৌল যত সহজে ইলেকট্রন গ্রহণ করে তার অধাতব ধর্ম তত বেশি, ঠিক আছে। এখন ধাতুগুলো তো ইলেকট্রন ত্যাগ করে, অধাতুগুলো ইলেকট্রন গ্রহণ করে, কেন করে? ওই যে নিষ্ক্রিয় গ্যাসের মতো স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস অর্জনের জন্য অথবা অষ্টক অর্জনের জন্য, ঠিক আছে। তুমি নানাভাবে একটা জিনিসকে ব্যাখ্যা করতে পারো। এখন এই যে আমার বাম পাশের মৌলগুলো ছিল সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, যত আস্তে আস্তে নিচের দিকে যাইতেছে, হ্যাঁ, এই দেখো ফ্রান্সিয়াম কিন্তু অনেক বড়। যেহেতু বড়, আমি কি বলছি, যেহেতু বড় তাহলে আমার আকর্ষণটা কম থাকবে, তাহলে ইজিলি ইলেকট্রনকে সরানো যাবে বা ইলেকট্রন ত্যাগ করতে পারবে, অর্থাৎ ধাতব ধর্মটা কি হবে? বেশি হবে। সহজে ইলেকট্রন ত্যাগ করা যাইতেছে, তার মানে কি ইলেকট্রন যে আমি ও যে ত্যাগ করতেছে, হ্যাঁ, এমনি এমনি তো ত্যাগ করে না, আমরা বাইরে থেকে ওরা শক্তি দিতেছি, এই শক্তিটা ইলেকট্রনগুলো গ্রহণ কইরা দৌড়াদৌড়ি শুরু করে, তারপর একদম লাথি দিয়ে, মানে লাথি তো না, জাম্প করে, ঠিক আছে, লাফ দেয়, লাফ দিয়া পরমাণু থেকে একদম বের হয়ে যায়। এটাই প্রসেস। হুম। তো ইলেকট্রন বের করে দেওয়ার জন্য আমাদের কিন্তু বাইরে থেকে শক্তি দিতে হয়। আর যদি তাইলে আমরা কোনো একটা পরমাণুর মধ্যে ইলেকট্রন ঢুকাইতে চাই, আমরা কিন্তু মানে ওই পরমাণুটা কিন্তু কি করবে, উল্টা ও চিন্তা করবে, আরে কত ভালো মানুষ, আমারে ও ইলেকট্রন দিতে আসে, তাহলে আমি একটু ওরে শক্তি দেই, ওই সময় কিন্তু শক্তি নির্গত হয়। ওই জিনিসটি আমরা ইলেকট্রন আসক্তির মধ্যে আলোচনা করব, আজকের টপিক সেটা না। এখন আমরা তো আয়নীকরণ শক্তি মোটামুটি বিস্তারিত, মোটামুটি না আসলে ভালো রকমের বিস্তারিতই শিখছি। তারপরে ওই যে দ্বিতীয় আয়নীকরণ শক্তি আর তৃতীয় আয়নীকরণ শক্তি নিয়ে তোমাদের একটু প্যাচ বাজে। আজকে আসলে আমরা ওই টপিকটা একটু কাভার করতে চাই। তবে এখন এই যে আমি জিনিসগুলো পড়াইলাম, সাইজ বড় হয় কমে, আরও অনেক কিছু আছে, তোমাদের বিস্তারিত ক্লাসে আমি সবই শিখাইছি যে যে ডিফেক্টিভ বা প্রকৃত নিউক্লিয়ার চার্জ নামে আরেকটা টার্ম আছে, হ্যাঁ। আবার স্থিতিশীল মানে কি, অর্ধপূর্ণ বা পূর্ণ এস উপশক্তি স্তর বা পি উপশক্তি স্তর কিন্তু অনেক বেশি স্থিতিশীল, ঠিক আছে। অনেক বেশি স্থিতিশীলতার কারণে হয় কি, আমার নিয়ম হইলো লিথিয়াম থেকে বেরিলিয়ামের, মানে দেখো আস্তে আস্তে বাড়বে না আয়নীকরণ শক্তি, তাহলে লিথিয়াম থেকে বেরিলিয়াম তো বাড়ে, কিন্তু বেরিলিয়ামের আয়নীকরণ শক্তির মান বোরনের থেকেও বেশি। কারণ বেরিলিয়ামের তুমি যদি ইলেকট্রন বিন্যাস করো তাহলে ইলেকট্রন বিন্যাসটা দেখতে হইলো 2s2, আর বোরনের ইলেকট্রন বিন্যাসটা দেখতে হইলো 2s2 2p1। তাহলে তুমি চিন্তা করো কার ইলেকট্রন বিন্যাসটা বেশি স্থিতিশীল? অবশ্যই এই যে বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাসটা অধিক স্থিতিশীল,
এর জন্য আমার এইখানের মানে আয়নীকরণ শক্তির মানটা কিন্তু অনেক বেশি, কারণ সহজে এখান থেকে ইলেকট্রন সরানো যায় না, আমার বাইরে থেকে অনেক বেশি শক্তি দিতে হইতেছে, অর্থাৎ অনেক বেশি আয়নীকরণ শক্তি। ঠিক আছে, তাহলে আমার এই যে পর্যায় 2 এর ক্রমটা কেমন হবে? ক্রমটা কিন্তু এমন হবে যে সব থেকে কম হইলো লিথিয়াম, লিথিয়ামের থেকে বেশি বেরিলিয়াম যদি তুমি দাও, খেয়াল করো, লিথিয়ামের থেকে বেশি দিলা বেরিলিয়াম, এরপরে তুমি যখন বোরন দেবা, বেরিলিয়ামের মান কিন্তু বোরনের থেকেও বেশি, তাহলে এখানে তুমি এরকম সাইন দেওয়া লাগবে, যেটা দেখতে একটু বিদঘুটে লাগে। এই জন্য আমরা কি করব, আমরা লিথিয়ামের পরে বোরন লিখবো। ঠিক আছে, যে লিথিয়ামের থেকে বেশি কে? বোরনের। বোরনের থেকে বেশি কে? বেরিলিয়ামের। বেরিলিয়ামের থেকে বেশি কার? কার্বনের। কার্বনের থেকে বেশি কার? নাইট্রোজেন লেখো না, কারণ নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস লক্ষ্য করলেও তুমি দেখবা যে 2p3 অবস্থায় আছে, অর্থাৎ পি উপশক্তি স্তরটা অর্ধপূর্ণ, অর্থাৎ অধিক স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস অলরেডি আছে, ফলে এরও কিন্তু আয়নীকরণ শক্তির মান অনেক বেশি হবে। এটা কিন্তু শুধুমাত্র বেরিলিয়াম আর নাইট্রোজেনের ক্ষেত্রে না, এই যে দ্বিতীয় গ্রুপ আর 15 নম্বর গ্রুপ, এরা মূলত এই ব্যতিক্রমটা প্রদর্শন করে। ঠিক আছে, আমরা পর্যায় 4 পর্যন্ত চিন্তা করব, মানে যে পটাশিয়াম, ক্যালসিয়াম, এই যে গ্যালিয়াম, জার্মেনিয়াম, এই যে ক্রিপ্টন, এই পর্যন্ত ভাববো। এর নিচে কি হইতেছে ওগুলো আমার দেখার বিষয় না, ওগুলো আমাদের পরীক্ষাতেও আসবে না। কার্বনের পরে নাইট্রোজেন না লিখে আমরা লিখবো অক্সিজেন, অক্সিজেনের পরে লিখবো নাইট্রোজেন, তারপরে ফ্লোরিন। আর সব থেকে বেশি আয়নীকরণ শক্তির মান অবশ্যই নিয়ন, কারণ নিয়ন অলরেডি একটা নিষ্ক্রিয় গ্যাস, এখান থেকে তুমি যদি ইলেকট্রন সরাইতে চাও তাহলে অনেক বেশি শক্তি বাইরে থেকে দিতে হবে। ঠিক আছে, আচ্ছা, এই আয়নীকরণ শক্তি সম্পর্কে বিস্তারিত কিন্তু আমাদের ভিডিওতে করা হয়েছে, আজকে জাস্ট কিছু খুচরা টপিক নিয়ে আলোচনা করব। আবার এই যে 3 নম্বর গ্রুপের যে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, এটাও কিন্তু এরকম ভাবে, প্রথমে সোডিয়াম, তারপরে অ্যালুমিনিয়াম, তারপরে ম্যাগনেসিয়াম, তারপরে সিলিকন, তারপরে ফসফরাস দেবো না, তারপর সালফার, তারপরে ফসফরাস, তারপরে ক্লোরিন, তারপরে আর্গন। ঠিক আছে, এরকম কিন্তু পর্যায় 2 আর 3-এর এই যে ধারাটা খুবই 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 বেশি ইম্পর্টেন্ট। আর নির্দিষ্ট একটা গ্রুপের যদি বলে, এটা কিন্তু একদম সহজ প্রশ্ন, তাই না? আমি দেখবো, এই যে মনে করো 17 নম্বর গ্রুপ, 17 নম্বর গ্রুপের আয়নীকরণ শক্তির মান কার সব থেকে বেশি? যার সাইজ কম তারই তো সব থেকে বেশি, অর্থাৎ এই ফ্লোরিনের আয়নীকরণ শক্তির মান সব থেকে বেশি, তারপর ক্লোরিন, তারপরে ব্রোমিন, তারপরে আয়োডিন, এইভাবে যাবে। ঠিক আছে, আর তোমরা অবশ্যই যে কোনো কোশ্চেন আসলে খেয়াল করবা যে 2 নাম্বার গ্রুপ অথবা 15 নম্বর গ্রুপের মৌল আছে কিনা। ঠিক আছে, এই সময় একটু এক্সট্রা কনসেন্ট্রেশন দিতে হবে। তাহলে আমাদের মূলত মনে রাখা লাগবে সাইজ, যে সাইজের সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে বামে গেলে, বাম থেকে ডানে গেলে কি হয়, উপর থেকে নিচে গেলে কি হয়, নিচ থেকে উপরে গেলে কি হয়, ডান থেকে বামে গেলে কি হয়, হ্যাঁ, কোনটা বাড়ে কোনটা কমে, এগুলো সব জানা লাগবে। তারপর এই যে দুইটা আমি ব্যতিক্রম কথা বললাম না, এই জিনিসটা ভালোভাবে জানতে হবে। আয়নীকরণ শক্তি মানে কি? আয়নীকরণ শক্তি মানে তোমার গ্যাসীয় অবস্থায় কোনো একটা মৌলের 1 মোল গ্যাসীয় পরমাণু থেকে একটা একটা করে তুমি ইলেকট্রন সরাবা। একটা একটা ইলেকট্রন সরাই তুমি কি করবা? একটা একটা ইলেকট্রন সরাইতে সরাইতে তুমি 1 মোল ইলেকট্রন সরাবা। 1 মোল ইলেকট্রন সরাইয়া ওই 1 মোল নিরপেক্ষ মৌলকে তুমি 1 মোল ধনাত্মক আয়নে পরিণত করবা। আর এর ফলে মানে এটা পরিণত করতে তোমার বাইরে থেকে যতটুকু শক্তি দিতে হবে সেটা হলো প্রথম আয়নীকরণ শক্তি অথবা আয়নীকরণ শক্তি। আমাদের পরীক্ষাগুলোতে সাধারণত আয়নীকরণ শক্তিই বেশি আসে, কিন্তু তারপরেও দ্বিতীয় এবং তৃতীয় আয়নীকরণ শক্তির ডিটেলস আমি আমার লেকচারে করছি, পরবর্তী লেকচারে। আজকে জাস্ট আমি কিছু র্যান্ডম মৌল লিখবো এবং সেগুলোর ক্রম বা কোনটা বেশি কোনটা কম সেগুলো বের করার চেষ্টা করব। ঠিক আছে, আচ্ছা, খেয়াল করো, কিছু এক্সাম্পলের মাধ্যমে আসো শুরু করা যাক। ধরো আমাদের কাছে আছে সোডিয়াম, পটাশিয়াম, সোডিয়াম, পটাশিয়াম আর আছে রুবিডিয়াম। এখন তুমি বলো এই 3টা মৌলের মধ্যে কার আয়নীকরণ শক্তির মান সব থেকে বেশি? অবশ্যই যেহেতু এই 3টা মৌলই 1 নম্বর গ্রুপের সদস্য, 1 নম্বর গ্রুপের রুবিডিয়াম কিন্তু সব থেকে বড় এগুলোর মধ্যে, তাহলে এর আয়নীকরণ শক্তির মান সব থেকে কম। সব থেকে বেশি কার? সোডিয়ামে, যেহেতু সোডিয়াম সব থেকে ছোট, তাহলে সোডিয়াম গ্রেটার দেন পটাশিয়াম গ্রেটার দেন রুবিডিয়াম। এই টাইপের কোশ্চেন আমরা ইজিলি পারবো। ঠিক আছে, বা যে কোনো গ্রুপেরই যদি দেয়, সাধারণত গ্রুপে কোনো ব্যতিক্রম থাকে না, আয়নীকরণ শক্তির সময় গ্রুপে কোনো ব্যতিক্রম নাই, কিন্তু পর্যায়ে ব্যতিক্রম আছে, যেটা একটু আগে আমি আলোচনাও করছি। যে 2 নাম্বার গ্রুপের যে মৌল, সাপোজ বেরিলিয়াম, আবার 2 নাম্বার গ্রুপে বেরিলিয়ামের পরেই কি আছে? বোরন। হওয়া উচিত ছিল বোরনের বেশি আয়নীকরণ শক্তি, কিন্তু বেরিলিয়ামের বেশি হয়ে যায়।
আবার বেরিলিয়াম বোন এভাবে যাইতে যেতে কি আসে, নাইট্রোজেন আর অক্সিজেন। হওয়া উচিত ছিল অক্সিজেনের বেশি, কিন্তু দেখা গেছে নাইট্রোজেনের বেশি। ঠিক আছে, সেই একইভাবে বেরিলিয়ামের নিচে কি, বিনা, মেঘনা, কেয়া, এই পর্যন্তই থাকুক, আর না। 4 নম্বর পর্যায় পর্যন্ত আমাদের কাজে লাগবে। বোন এলো গেল, তোমরা যারা বোঝো না এগুলো হলো আমার ছন্দ, ঠিক আছে, আমি ছন্দ ছাড়া আবার মনে থাকে না। নাগপুর এসে, ও এসএসসিতে পড়ে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এখন এই যে মৌলগুলো আমি লিখলাম এগুলো হলো, এই যে বেরিলিয়াম এটা হলো কি 2 নম্বর গ্রুপ, এটা হলো 3 নম্বর, সরি 13 নম্বর গ্রুপ, এটা হলো 15 নম্বর গ্রুপ, আর এটা হলো 16 নম্বর গ্রুপ। হ্যাঁ, এখন মাঝখানে প্রত্যেকটার এই যে গ্রেটার সাইন দাও, তাইলেই হয়ে যাবে। বুঝতে পারছো? এগুলো কিন্তু ভাইয়া খুবই ইম্পর্টেন্ট টপিক, মানে বলতে পারো মোস্ট ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর এগুলো তোমরা পারবা এখন পর্যায়ে মূলত তোমাদের পরীক্ষাগুলোতে এই রিলেটেড কোশ্চেনই করে। ঠিক আছে, এর থেকেও যদি পেঁচাইতে চায় তাইলে কেমন প্রশ্ন করতে পারে, তোমার এই ডিফারেন্ট ডিফারেন্ট পর্যায়ের ডিফারেন্ট ডিফারেন্ট গ্রুপের মৌল দেবে, কিন্তু সাধারণত এত বেশি কমপ্লিকেটেড করার কথা না। ঠিক আছে, এত বেশি কমপ্লিকেটেড কখনোই করবে না, কারণ তাহলে আমাদের মান লাগবে, আর মান আমরা আসলে কেউ মুখস্থ করি না, আমাদের কারো পারার কথাও না। ঠিক আছে, সো চিল। এরপর আমি কিছু হয়তোবা আলোচনা করব তোমাদের সাথে। এখন আমি তোমাদের সামনে কিছু মৌল দেখো, একটা মনে করো সোডিয়াম, আরেকটা হলো ক্যালসিয়াম, আরেকটা ধরো হইতে পারে ফসফরাস। এই যে 3টা মৌল আমি এখানে লেখলাম, এই 3টা মৌলের মধ্যে আমি প্রথম আয়নীকরণ শক্তি, দ্বিতীয় আয়নীকরণ শক্তি এবং তৃতীয় আয়নীকরণ শক্তির ক্রম লিখবো। ঠিক আছে, এগুলো কিন্তু একটু ভাববার প্রশ্ন, আমাদের ভাবা লাগবে। যেহেতু প্রথম আয়নীকরণ শক্তি চাইছে, তার মানে আমি এই জিনিসগুলোর সাইজ এবং ইলেকট্রন বিন্যাস এই 2টা জিনিস নিয়ে চিন্তা করব। আর এদের মধ্যে কেউ 2 অথবা 15 নম্বর গ্রুপের মৌল আছে কিনা। যেমন যেহেতু পর্যায় সারণী আমার খুব ভালোভাবে আয়ত্ত করা হয়ে গেছে, আমি জানি এই ফসফরাস কিন্তু 15 নম্বর গ্রুপের একটা মৌল। আবার এই যে ক্যালসিয়াম দেখতে পাইতেছো না, ক্যালসিয়াম কিন্তু 2 নম্বর গ্রুপের মৌল, আর সোডিয়াম হইল 1 নম্বর গ্রুপের মৌল। তাহলে এটা পর্যায় সারণীতে কিন্তু অনেকটা এরকম দেখায় যে সোডিয়ামের নিচে এখানে আছে পটাশিয়াম, পটাশিয়ামের পাশেই আছে ক্যালসিয়াম। ঠিক আছে, আর সোডিয়াম বরাবর যদি তুমি যাইতে থাকো, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, এই জায়গাটায় মনে করো ফসফরাস থাকে, এটা 15 নম্বর গ্রুপ, এটা 1 নম্বর গ্রুপ, এটা থাকে 2 নম্বর গ্রুপে। ঠিক আছে, এখন আমি প্রথমে কোন জিনিসটার দিকে তাকাবো, ভালো কথা, আমি তোমাকে বলছি যে 2 নম্বর গ্রুপের আয়নীকরণ শক্তির মান বেশি, বাট তার মানে এই না যে অনেক বেশি। হ্যাঁ বেশি, ঠিক আছে, কার থেকে বেশি? 3 নম্বর যে পর্যায়টা দেখতেছো, সেই 3 নম্বর, সরি 3 তো না, 13 নম্বর গ্রুপ, সরি, হ্যাঁ একটু মিস্টেক হয়ে গেছে, 13 নম্বর গ্রুপের মৌলগুলোর থেকে বেশি, কিন্তু 14 নম্বর গ্রুপের মৌলর থেকে কিন্তু অবশ্যই কম, এটা মাথায় রাখবা। আবার আমি বলেছি যে 15 নম্বর গ্রুপের আয়নীকরণ শক্তির মান 16 নম্বর গ্রুপের আয়নীকরণ শক্তির মানের থেকে বেশি, কিন্তু 17 নম্বর গ্রুপের আয়নীকরণ শক্তির মান থেকে কিন্তু কম হবে। বুঝতে পারছি, ঝামেলা বাজানো যাবে না। তাহলে এইখানে দেখো কে কে আছে, সোডিয়াম, ক্যালসিয়াম আর পটাশিয়াম। যদি সাইজের ভিত্তিতে একটু চিন্তা করি, খেয়াল করো, আমার সব থেকে ছোটকে, আমার এখানে সব থেকে ছোট হইল পটাশিয়াম, তাই না? তাহলে ওই অনুসারে পটাশিয়ামের কিন্তু সব থেকে বেশি হওয়ার কথা আয়নীকরণ শক্তির মান। আবার সব থেকে বড়কে দেখো, সব থেকে বড় হইল এখানে ক্যালসিয়াম, তাহলে ক্যালসিয়ামের কিন্তু আয়নীকরণ শক্তির মান সব থেকে কম হওয়ার কথা, আর মাঝখানে থাকার কথা সোডিয়াম। এখন তুমি আমাকে বলো যেটা পুরোপুরি আদৌ ঠিক আছে তো, নাকি কোনো সমস্যা আছে? এটা সোডিয়াম ইন কেন লিখছি, দেখো এটা ঠিক আছে যে হ্যাঁ ফসফরাসের অবশ্যই আয়নীকরণ শক্তির মান সোডিয়ামের থেকে বেশি, এইটা ঠিক আছে, কিন্তু ক্যালসিয়ামের আয়নীকরণ শক্তির মান আর সোডিয়ামের আয়নীকরণ শক্তির মানের মধ্যে একটু তুলনা করতে চাইতেছি। দেখো ক্যালসিয়াম যেহেতু সোডিয়ামের থেকে অবশ্যই কি বড়, অর্থাৎ আমার ক্যালসিয়ামের তাহলে আয়নীকরণ শক্তির মান কম হওয়ার কথা। যদিও এখানে একটা ফ্যাক্ট আছে যে ক্যালসিয়াম হলো 2 নম্বর গ্রুপের মৌল, আর 2 নম্বর গ্রুপের কিন্তু সবাইকে ওই যে এস উপশক্তি স্তরটা পূর্ণ অবস্থায় আছে। ঠিক আছে,
এখন এমত অবস্থায় আমি কিভাবে বুঝবো যে সোডিয়াম হবে নাকি ক্যালসিয়াম হবে? এর জন্যই আজকের এই স্পেশাল ক্লাসটা। এতক্ষণ যা যা বলছে এগুলো তো আমার লেকচার ক্লাসে বলা আছে, তাই না? বাট আজকের ক্লাসটা করার উদ্দেশ্যই এইটা। আমি কিছু কথা বলবো, তোমরা খুব মনোযোগ দিয়ে শুনবে, এগুলো আমি লিখবো না, জাস্ট বলবো। আমরা যদি একটা পর্দা সারণীর দিকে তাকাই, এই পর্দা সারণীর তুমি প্রথম যে মৌলটা আছে, আচ্ছা দাঁড়াও একটু ওয়েট করো। আচ্ছা, কোথায় ছিলাম আমরা? যে কিভাবে আমরা বুঝবো যে র্যান্ডম পর্যায় বা গ্রুপের মৌল থাকলে কার আয়নীকরণ শক্তির মান অ্যাকচুয়ালি বেশি আর কার কম। দেখো এখানে একটা চার্ট আনছি আমি, এই চার্টটা একটু ভালোভাবে আমরা স্টাডি করব, তাইলে ইনশাল্লাহ সব কিছু কাভার হয়ে যাবে। খুবই মনোযোগ দাও। তবে এই টাইম পর্যন্ত শোনো, আমি এখন যে কথাগুলো বলবো একটু অ্যাডভান্স লেভেলের কথা, সবার কিন্তু দরকার পড়বে না। আমি আবার বলতেছি, এগুলো সবার দরকার পড়বে না। তাহলে তোমার নিজের বুঝতে হবে যে আসলে কি তোমার এটা লাগবে নাকি লাগবে না। তুমি যদি শিখতে চাও দ্যাটস ফাইন, দেখো। তবে মাথা খারাপ হইলে আমারে দোষ দিও না। তোমাদের পরীক্ষায় এত কিছু লাগার সম্ভাবনা খুব কম, বাট তাও আমি চান্স নিতে চাই না দেখা সব কিছু করাইতেছি, ঠিক আছে? আচ্ছা, এরপরেও যারা দেখো নিজ দায়িত্বে দেখো, ঠিক আছে? এখন এই যে 1 নাম্বার গ্রুপের যে মৌলগুলো আমরা দেখতে পাইতেছি, অলওয়েজ মনে রাখবা যে 1 নাম্বার, তুমি 1 নাম্বারের, আমরা কিন্তু 4 নাম্বার পর্যায় পর্যন্ত কথা বলবো। আমি কিন্তু 5, 6, 7 এই পর্যায়ের যত মৌল আছে এই মৌলগুলো নিয়ে মোটেও মাথা মানে নাক গলাবো না বা মাথা ঘামাবো না, ঠিক আছে? আমি জাস্ট এই প্রথম 4টা পর্যায়ের যে মৌলগুলো আছে এই পর্যায়ের মৌলগুলো নিয়ে চিন্তা করব। তাহলে এই প্রথম 4টা পর্যায়ের মৌল নিয়ে যদি আমরা চিন্তা করি, তাহলে আমি সহজে বলতে পারবো একটা কথা, যে প্রথম বা 1 নং গ্রুপের তুমি যে মৌলই নেও না কেন, এর সাথে যদি তুমি 2 নাম্বার অথবা 3 নাম্বার অথবা 13 নাম্বার, 14 নাম্বার, 15, 16, 17, 18 তুমি যে কোনো গ্রুপের সাথে তুলনা করো না কেন, 1 নাম্বার গ্রুপের আয়নীকরণ শক্তির মান সব থেকে কম। তুমি যে কোনো মৌল নিতে পারো। ধরো 1 নাম্বার গ্রুপের সব থেকে বেশি আয়নীকরণ শক্তির মান কার? অবশ্যই এই যে লিথিয়াম। আমি কিন্তু হাইড্রোজেনের কথা বলতেছি না, হাইড্রোজেন বাদ, লিথিয়াম নিয়ে চিন্তা করো, লিথিয়ামের। তাহলে এখন আর এই অন্যান্য এই যে দেখো 2 নাম্বার 13 থেকে 18 পর্যন্ত যত এই যে প্রথম 4টা পর্যায়ের যত মৌল আছে, এদের আয়নীকরণ শক্তির দিকে একবার একটু লক্ষ্য করো, ঠিক আছে? তাহলে কিন্তু তুমি ইজিলি খুব বলতে পারবা যে তুমি 1 নাম্বার গ্রুপের যে কোনো মৌল নাও, কারণ 1 নাম্বার গ্রুপের যে সব থেকে বেশি যার মান আয়নীকরণ শক্তির, তার মানই অন্য সবার থেকে কম। তাহলে অবশ্যই এই যে যার মান কম আরো 1 নাম্বার গ্রুপের মধ্যে লিথিয়ামের থেকে কম কার, এই যে সোডিয়ামের কম, তারপর পটাশিয়ামের কম, আস্তে আস্তে তো কমতেই থাকবে, তাই না? এখন এদের মান তাহলে অবশ্যই অবশ্যই 2, 13 থেকে 18 এই গ্রুপগুলোর যে কোনো মৌলের থেকে কম হবে। তো এই পয়েন্টটা সবসময় মাথায় রাখবা, ঠিক আছে? যে 1 নাম্বার গ্রুপের মৌলগুলোর যে কোনো মৌলের আয়নীকরণ শক্তির মান সবসময় এই 2, তারপর 13 থেকে 18 এগুলোর থেকে কম হবে, ঠিক আছে? আবার এই কথাটা একটু খেয়াল দিয়ে শুনো, এই যে 2 নাম্বার গ্রুপের দিকে তাকাইতেছো না? 2 নাম্বার গ্রুপের মৌলগুলা 2 নাম্বার মৌলগুলোর যে আয়নীকরণ শক্তি, এই আয়নীকরণ শক্তির মান কিন্তু 1 নম্বর গ্রুপের আয়নীকরণ শক্তির মানের থেকে অবশ্যই কি হবে? বেশি হবে, তাই না? এখানে তুমি যে কোনো মৌল নাও, এর এটা তুমি একটু আগেই বলছি যে প্রথম গ্রুপের যে কোনো মৌলের যে সর্বোচ্চ যার আয়নীকরণ শক্তি, তার মানও অনেক কম এই দ্বিতীয় গ্রুপের মৌলগুলোর থেকে, তাই না? যেমন দ্বিতীয় গ্রুপের, আমি তো এই 4 নম্বর পর্যায় নিয়ে পর্যন্ত চিন্তা করতেছি, তাহলে 900, 730 আর 590, এই 590 কিন্তু 520-এর থেকে অনেক বড়। বুঝতে পারছো? তাহলে আমি ইজিলি বলতে পারি যে 2 নাম্বার গ্রুপের মৌলগুলোর আয়নীকরণ শক্তির মান 1 নাম্বার গ্রুপের যে কোনো মৌলের আয়নীকরণ শক্তির মানের থেকে অনেক বেশি। মানে এইটাই প্রথম সূত্রটাই আমি আর কি ঘুরাইয়ে বললাম, ঠিক আছে? আমি ভাত খাই, খাই আমি ভাত, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস, এরকম। এখন আমি 2 নাম্বার গ্রুপের সাথে 13 থেকে 18 নাম্বার গ্রুপ এগুলোর একটু তুলনা করব, এইটাই মেনলি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই 2 নাম্বার গ্রুপের সাথে তুমি যদি 14 থেকে শুরু বা 15 থেকে শুরু করো, 15 থেকে শুরু করে 18 পর্যন্ত যাও, তাহলে অলওয়েজ 2 নাম্বার গ্রুপের থেকে এই 15 থেকে 18 এই গ্রুপের মৌলগুলোর আয়নীকরণ শক্তির মান বেশি হবে। তুমি 2 নাম্বার গ্রুপের যে কোনো মৌল নাও, সেই যে কোনো মৌলের আয়নীকরণ শক্তির মান
15 থেকে 18 গ্রুপের যে কোনো মৌলের আয়নীকরণ শক্তির মানের থেকে অবশ্যই কম হবে, যেহেতু এটা বাম পাশে আছে তাই না, এটাই তো অবভিয়াস, সাইজেও বড় এদের থেকে। যাই হোক, আশা করি মনে রাখতে পারবা যে এটা ঠিক আছে। এখন তুমি যদি 2 নম্বর গ্রুপের এই যে প্রথম বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম এদের সাথে 13 নম্বর অথবা 14 নম্বর গ্রুপের একটু তুলনা করো, খেয়াল করো আমি কিন্তু দেখাইছি যে 2 নম্বর আর 13 নম্বর গ্রুপের মধ্যে একটা ঝামেলা আছে, কি হওয়া উচিত ছিল 13 নম্বরের বেশি আয়নীকরণ শক্তি, কিন্তু হয়ে গেছে 2 নম্বরের বেশি। যেমন এখানে দেখো 900, এখানে 800, এখানে 730, এখানে 580। এই নিয়মটা মূলত এই চতুর্থ পর্যায় পর্যন্ত অ্যাপ্লিকেবল। যেমন এখানে 590, এইখানে 580, কিন্তু এর নিচে যদি তুমি যাও 5-6 সাথে, তাহলে এখানে 550, এখানে আবার হয়ে গেছে 560, ওর থেকে বেশি। এই জন্য আমি কিন্তু বলছি যে আমরা এখন শুধুমাত্র প্রথম 4টা পর্যায়ে নিয়ে মাথা ঘামাবো, নিচের 3টা কখনো দরকার নেই। ইভেন এখন যেটা বলতেছি এটা অনেক হাই লেভেলের জিনিস, বেশিরভাগ মানুষ জানে না, ঠিক আছে? এত চিন্তা করার সময় নেই তো ভাই, খেয়াল করো। তাহলে আমার 2 নম্বর, যেমন এখানে দেখো বেরিলিয়ামের আয়নীকরণ শক্তির মান কিন্তু বোরনের থেকে অবশ্যই বেশি হবে। এখন দেখো এই যে বোরন, এটা হলো 13 নম্বর গ্রুপের সব থেকে বেশি আয়নীকরণ শক্তি বিশিষ্ট মৌল। বেরিলিয়ামের মান বোরনের থেকেই বেশি, আর বোরনের মান তো এইখানে সব থেকে টপ। তাহলে আমি কিন্তু বলতেই পারি ইনডিরেক্টলি বেরিলিয়ামের মান শুধু বোরন না, বোরন বাদে নিচে যারা আছে প্রত্যেকের থেকেই বেশি। আমি এই 4 পর্যন্ত চিন্তা করব, মানে এই যে গ্যালিয়াম পর্যন্ত চিন্তা করব, 4 নম্বর পর্যায় পর্যন্ত, ঠিক আছে? বেরিলিয়ামের মান এইটা, 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 এই তিনোটার থেকে বেশি মান দেখতে পারো পজ কইরা। আবার ম্যাগনেসিয়ামের যে মানটা, সেইটা কিন্তু আবার কেউ বলো না ম্যাগনেসিয়ামের মান বোরনের থেকেও বেশি, না ভাইয়া, এটা এভাবে না। দেখো ম্যাগনেসিয়ামের মান অ্যালুমিনিয়ামের থেকে বেশি হবে, এটা একটা ব্যতিক্রম পর্যায় সারণীর, যেটার ব্যাখ্যা আমি অলরেডি দিছি। শুধু কি অ্যালুমিনিয়ামের থেকে বেশি হবে না, যে অ্যালুমিনিয়ামের থেকে বেশি তার তো মান অবশ্যই এই গ্যালিয়ামের থেকেও বেশি হবে, এটা তো স্বাভাবিক, কারণ গ্যালিয়ামের আয়নীকরণ শক্তির মান অ্যালুমিনিয়ামের থেকেও কম, ঠিক আছে? আবার ক্যালসিয়ামের মান গ্যালিয়ামের থেকে বেশি। এই গেল কিছু খুচরা পড়া। আবার এই যে 2 নম্বর গ্রুপের মৌলের সাথে তুমি যদি 14 নম্বর গ্রুপের একটু কম্পারিজন করো, তাহলে একটু ঝামেলা আছে। হ্যাঁ, কারণ আমি বলতে পারতাম চাইলে যে 2 নম্বর গ্রুপের তুমি যে কোনো মৌল নাও, আর 14 নম্বর গ্রুপের তুমি যে কোনো মৌল নাও, সব সময় সর্বাবস্থায় 14 নম্বর গ্রুপের যে মৌলগুলো থাকিবে সেই মৌলগুলোর আয়নীকরণ শক্তির মান অনেক বেশি হবে। কিন্তু আমি একটু বলতে পারবো না, কারণ এই কথাটা একটু ফল্ট আছে। কি ফল্ট? এই ফল্টটা বাজে বেরিলিয়ামের জন্য। এটা তোমাদের যদি মাথায় অলরেডি অনেক বেশি প্রেশার করে, পরে মনে রাখা লাগবে না। মনে রাখতে পারো যে হ্যাঁ, 2 নম্বরের যে কোনো গ্রুপের, মানে 2 নম্বর গ্রুপের যে কোনো মৌলের থেকে 4 নম্বর গ্রুপের যে কোনো মৌলের আয়নীকরণ শক্তির মান বেশি। তবে যারা এখনো মাথায় চাপ পড়ে নাই, তুমি ঠিক আছো মানসিকভাবে, তারা এটা মনে রাখবা যে বেরিলিয়ামের কিন্তু আয়নীকরণ শক্তির মান বেশ ভালোই, ঠিক আছে? 900 কার্বনের পরেই কিন্তু মানে বেরিলিয়াম। আমি যদি শুধুমাত্র 2 নম্বর আর 14 নম্বর গ্রুপ নিয়ে কথা বলি, তাহলে কার্বনের পরেই কিন্তু বেরিলিয়াম, তারপরে এই যে সিলিকন, জার্মেনিয়াম, তারপরে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ঠিক আছে? যাই হোক, এটা আপাতত তোমার এত মনে রাখা লাগবে না, প্যাচ লাগাই ফেলাবা। তাহলে কি বলছে এখন পর্যন্ত ভাইয়া? 1 নম্বর গ্রুপের থেকে যে কোনো মৌল তুমি নাও না কেন, তার থেকে অবশ্যই 2, এই 13 থেকে 18 যে কোনো মৌলের আয়নীকরণ শক্তির মান বেশি। আবার তুমি যদি 2 নম্বর গ্রুপের মৌল নাও, এর সাথে তুমি 13 থেকে 18 এদের তুলনা করো, তাহলে অবশ্যই এদের মান কিন্তু কম হবে। মানে এই যে 15 থেকে 18 এই মৌলগুলোর ক্ষেত্রে সবসময় 2 নম্বর গ্রুপের মৌলগুলোর আয়নীকরণ শক্তির মান কম হবে। তবে 14 নম্বরে, মানে 14 নম্বর গ্রুপে তুমি এটা মনে রাখতে পারো, ঠিক আছে? ধরো 14 থেকে 18 এদের সবার ক্ষেত্রেই 2 নম্বরের থেকে এই 14 থেকে 18 গ্রুপের মৌলগুলোর আয়নীকরণ শক্তির মান বেশি, কিন্তু 13 নম্বর না। 13 নম্বরে আবার মানে 2-এর থেকে 13 নম্বরে কম, যেটা আমরা অলরেডি ব্যাখ্যা করে ফেলাইছি, তাই না? কারণ সহ এটা পারবা। কেন বেরিলিয়াম গ্রেটার দেন বোরন, অ্যালুমিনিয়াম অ্যান্ড গ্যালিয়াম, ম্যাগনেসিয়াম গ্রেটার দেন অ্যালুমিনিয়াম অ্যান্ড গ্যালিয়াম, অ্যান্ড ক্যালসিয়াম ইজ অনলি গ্রেটার দেন gallium in respect of ionization energy or ionization potential. Both are similar terms, কিন্তু আসলে আমাদের বোঝে সিমিলার হিসেবে ইউজ করা হয়, যদিও জিনিস দুইটা সিমিলার না, প্রায় সিমিলার, বাট পুরোপুরি সিমিলার না। আমরা যখন বড় হব ওই সময় হয়তো বা শিখবো, ঠিক আছে? খুব একটা দরকার নেই জিনিসটা। এখন আরো কিছু জিনিস বাকি আছে। কি?
এই যে দেখো নিষ্ক্রিয় গ্যাসে কিন্তু আয়নীকরণ শক্তির মান অনেক বেশি হয়, খেয়াল করো। আবার হ্যালোজেনের কিন্তু অনেক বেশি হয়, এটাই তো হওয়ার কথা, কারণ যত বেশি ডানে যাইতেছে ছোট হইতে হইতে একেবারে এগুলোর তো অনেক বেশি হবে। হ্যাঁ, এখন তোমরা এই হ্যালোজেনগুলোর মধ্যে একটা জিনিস পারলে একটু কষ্ট কইরা মনে রাখবা, যে খেয়াল করো এই যে নিয়নের যে আয়নীকরণ শক্তির মান এটা অবশ্যই ফ্লোরিনের থেকে বেশি হবে, তাই না? যেহেতু বেশি ডানে অবস্থিত, বেশি ছোট এটা। এখন নিয়নের মান ফ্লোরিনের থেকেই বেশি হয়েছে, আর ফ্লোরিন হইল এই 17 নম্বর গ্রুপের সব থেকে ছোট মৌল, অর্থাৎ এর আয়নীকরণ শক্তির মান সব থেকে বেশি। তাহলে যেহেতু নিয়ন ফ্লোরিনকে হারাই দিয়েছে, তাহলে অবশ্যই নিয়নের মান, শুধু ফ্লোরিন না, দেখো আমি কিভাবে আঁকি জিনিসটা, নিয়ন শুধু ফ্লোরিন না, ফ্লোরিন বাদে নিচে যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, এদের সবার থেকে নিয়নের মান বেশি। আবার তুমি যদি আর্গনের কথা চিন্তা করো, আর্গনের আয়নীকরণ শক্তির মান ক্যালসিয়াম এবং বোরোমিনের থেকে বেশি। ক্রিপ্টনের আয়নীকরণ শক্তির মান ব্রোমিন থেকে বেশি। বুঝতে পারছো কিভাবে আমি জিনিসটা মানে ভিজুয়ালাইজ করাইতেছি তোমাদেরকে? আরেকটা ছোট্ট জিনিস মনে রাখতে পারো, সেটা হলো অক্সিজেন আর ক্লোরিন। ঠিক আছে, মান মুখস্থ করা লাগবে না, জাস্ট এইটা মনে রাখো যে অক্সিজেনের আয়নীকরণ শক্তির মান ক্লোরিনের থেকে বেশি। এই জাস্ট এই জিনিসটা একটু মুখস্থ রাখবা, অক্সিজেনের আয়নীকরণ শক্তির মান ক্লোরিন থেকে বেশি। এখন আমি যদি তোমার কখনো প্রশ্ন করি যে ভাইয়া ক্যালসিয়াম আর অক্সিজেন এই দুইটা মৌলের মধ্যে কার আয়নীকরণ শক্তির মান বেশি, অনেকে এইভাবে চিন্তা করতে পারে, ভাইয়া শোনেন অক্সিজেন তো অনেক ছোট মৌল, কারণ এখানে শুধুমাত্র দুইটা পর্যায় আছে, তাইলে যেহেতু ছোট তাহলে আকর্ষণ বেশি ইলেকট্রন আর নিউক্লিয়াসের মধ্যে, ফলে আয়নীকরণ শক্তির মান অনেক বেশি। হ্যাঁ, এইভাবে তোমরা চিন্তা করতে পারো। তারা বলবে যে অক্সিজেন ইজ গ্রেটার দেন ক্যালসিয়াম। আবার একটা গ্রুপ খুব পণ্ডিতি ভাব নিয়ে আইসা বলবে, ধুর তোমার তো যুক্তিই ভুল মেয়া, কি বলছো এগুলো তুমি, তোমার কথা হয় নাই, গ্রহণ করিতে পারিব না। আমার কথা হইলো এই যে ক্যালসিয়াম, এই ক্যালসিয়ামের মধ্যে এস উপশক্তি স্তর কিন্তু পূর্ণ অবস্থায় আছে, তাহলে কিন্তু এটা অনেক বেশি স্থিতিশীল। হ্যাঁ, তোমার কথা সত্য, আবার তোমার কথা পুরোটাও সত্য না। ক্যালসিয়াম স্থিতিশীল ঠিক আছে, যেহেতু ক্যালসিয়াম স্থিতিশীল এই জন্য ক্যালসিয়ামের যে আয়নীকরণ শক্তির ভ্যালু, এই ভ্যালুটা কিন্তু গ্যালিয়ামের থেকে বেশি হয়েছে। দেখো 2 নম্বর আর 13 নম্বর গ্রুপ, মাঝখানেগুলো নিয়ে চিন্তা করা লাগবে না। 2 নম্বরের এই যে ক্যালসিয়ামের ভ্যালু দেখো, আর 13 নম্বরের এই যে গ্যালিয়াম, আমি কিন্তু সেম পর্যায়ের মৌলগুলোর মধ্যে শুধু তুলনা করব। ঠিক আছে, এই যে 2 আর 13 এই তুলনাটা কিন্তু করবো শুধুমাত্র সেম পর্যায়ের। যেমন তুমি বলতে পারো, আচ্ছা দেখো এই যে 590 580, দেখো এটা কিন্তু কম আয়নীকরণ শক্তি কইমা গেছে, এটা তো হওয়া উচিত ছিল, তাই না? কিন্তু আমাদের এই যে অক্সিজেনের মানে ভ্যালু এখানে দেওয়াই আছে একটু চুরির মতো, 1310, কত বেশি। হ্যাঁ, ক্যালসিয়াম স্থিতিশীল এর জন্য এর আয়নীকরণ শক্তির মান একটু বেশি। সেই বেশিটা কোন পর্যন্ত লিমিটেড? এতটুকু বেশি যেন এই গ্যালিয়ামের থেকে বেশি হইতে পারে। কিন্তু খেয়াল করো এই যে জার্মেনিয়ামের থেকে কিন্তু ঠিকই ক্যালসিয়ামের আয়নীকরণ শক্তির মান কম, দেখো এখানে 780। আবার এই জার্মেনিয়ামের পরে যে আর্সেনিক হলো আবার ওই যে 15 নম্বর গ্রুপের মূল, অর্থাৎ এটা কিন্তু একটু বেশি 960 হয়েছে। কিন্তু আর্সেনিকের পরে আবার যে সেলেনিয়ামটা আসবে, এই সেলেনিয়ামের কিন্তু আয়নীকরণ শক্তির মান হ্রাস পাবে, কারণ ওই যে 15 থেকে 16 নম্বরে কম হবে। এই জন্য দেখুন 960 থেকে 10 কমে 950 হয়েছে। আবার যখন 17তে যাবা তখন আবার বাড়বে 1140, অনেক বেশিই বাড়ে অ্যাকচুয়ালি হ্যালোজেনে যাওয়ার সময়। আবার হ্যালোজেন থেকে তুমি যখন নিষ্ক্রিয় গ্যাসে যাবা তখন আরও বেশি বাড়বে 1350। বুঝতে পেরেছেন আপনারা? জিনিসটা কিন্তু খুব বেশি একেবারে কঠিনও না, লজিক্যাল আছে। হ্যাঁ, যে অলওয়েজ 2 নম্বর 13 নম্বরের থেকে বেশি হয়, আর 15 নম্বর 16 নম্বরের থেকে বেশি হয়। আর ট্রেন্ড হলো তুমি যত বামের দিকে থেকে ডানের দিকে যাবা তোমার আস্তে আস্তে আয়নীকরণ শক্তির ভ্যালু বাড়তে থাকে। আমরা কিন্তু এখনো দ্বিতীয় আয়নীকরণ শক্তি সম্পর্কে কিছু বলি নাই, কিন্তু প্রথম আয়নীকরণ শক্তি সম্পর্কে একটু ভালোভাবে জানার দরকার আছে। ঠিক আছে, তোমাদের গতকালকে ক্লাসের পরে কারো হয়তো বা কিছু ডাউট আছে, এই জন্যই মূলত আমি আজকে একটু ভ্যালু নিয়ে আসছি। হ্যাঁ, তুলনা দেখাইতে যে অ্যাকচুয়ালি কার বেশি আর কার কম। বুঝতে পারছো? তাহলে ক্যালসিয়ামের বেশি ঠিক আছে, কিন্তু এতটাও বেশি না যে একদম অক্সিজেনকে অতিক্রম করবে, কারণ অক্সিজেন হলো একটা অধাতু। হ্যাঁ, এর কিন্তু যেহেতু একেবারে ডান দিকে মানে অক্সিজেনের আকার কিন্তু অনেক ছোট, মাত্র 2টা শক্তি স্তর আছে, তার উপরে কতগুলো ইলেকট্রন কতগুলো প্রোটন, অনেক ছোট। তো ফলে এখানে কিন্তু অনেক বেশি আকর্ষণ, এখানে আয়নীকরণ শক্তির মানও তাই অনেক বেশি। দেখো ফ্লোরিনে আরো কত বেশি রে, সব থেকে আয়নীকরণ শক্তির মান এই যে দেখো হিলিয়ামে বেশি,
আর সব থেকে কম হইলো এই যে এখানে সিজিয়াম দেওয়া, বাট হবে থিওরিটিক্যালি ফ্রান্সিয়াম হওয়ার কথা। ঠিক আছে, আচ্ছা এখন আমরা একটু তুলনা করব যে কার বেশি আর কার কম। যেমন এইখানে দেখো আমি লিখছিলাম যে সোডিয়াম, ক্যালসিয়াম আর পটাশিয়াম। এখানে আমি একটা চার্ট করছিলাম যে পটাশিয়ামের সব থেকে বেশি, সরি আমি পটাশিয়াম কেন বললাম, ফসফরাস, ভেরি সরি, ফসফরাস, সোডিয়াম আর ক্যালসিয়াম। ঠিক আছে, আচ্ছা আমি কি একটু আগেও যখন পড়াচ্ছি সেই সময় পটাশিয়াম উচ্চারণ করতেছিলাম? আমার তো কিছুই মনে পড়তেছে না। আচ্ছা বুঝতেছি না আমি ওই সময় কি করছি। যাকে এটা নতুন নতুন করে করি, ঠিক আছে, ভুলে যাই এগুলো। পটাশিয়াম তো না, ফসফরাস। আচ্ছা ধরি আমি ফসফরাস ধরেই করছিলাম, এখন মনে পড়ছে। যাই হোক, সরি ভাইয়া। এখন আমার ফসফরাসটা কিন্তু এই দিক দিয়ে থাকে, তাই না, যে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, তারপরে ফসফরাস। 15 পারমাণবিক সংখ্যা, ওর 11 আর ওর 20 বা 20, তাই না? এখন সব থেকে ছোটকে ফসফরাস, সেই অনুসারে ফসফরাসের সব থেকে বেশি হবে আয়নীকরণ শক্তি। তার আর সব থেকে বড়কে, সব থেকে বড় ক্যালসিয়াম, তাহলে ক্যালসিয়ামের হবে সব থেকে কম আয়নীকরণ শক্তি। আর মাঝখানে থাকবে সোডিয়াম। কিন্তু এই জিনিসটা কি আদৌ ঠিক হয়েছে আমার? বলো, তোমার কি মনে হইতেছে? এই যে ফসফরাস, এই ফসফরাস হইল গ্রুপ 1-এর একটা মৌল। আমি কিন্তু টিকটকে দেখাইছি যে গ্রুপ 1-এর তুমি যে ওই সরি, আবার আমি এটার পটাশিয়াম পটাশিয়াম কেন চিন্তা করতেছি, ফসফরাস, এটা ফসফরাস। দেখছো আজকে আমার কি জানি হয়েছে, আই এম এক্সট্রিমলি সরি। এটা ফসফরাস, এটা সোডিয়াম। আচ্ছা দেখি তো, হ্যাঁ ক্যালসিয়ামের কিন্তু সব থেকে কম, আর সব থেকে বেশি ফসফরাসের, তারপরে সোডিয়ামের, আর তারপরে ক্যালসিয়ামের। এটা হওয়ার কথা। তবে একটু কিন্তু আছে। কি কিন্তু? কেউ মনে এখনো নোটিস করো নাই? এই যে সোডিয়াম আর এই যে ক্যালসিয়াম, এই সোডিয়াম হইল 1 নাম্বার গ্রুপের মৌল, আর ক্যালসিয়াম হইল 2 নাম্বার গ্রুপের মৌল। আমি কি লিখছি দেখছো, যে 1 নাম্বার গ্রুপের একটা মৌলর নাকি আয়নীকরণ শক্তির ভ্যালু 2 নাম্বার গ্রুপের আয়নীকরণ শক্তির থেকে বেশি। এটা কি সত্য হইতে পারে বলো? কি মনে হয় তোমাদের? সত্য তো হওয়ার কথা না, তাই না? হওয়ার কথা কি তাইলে? যে কারণ আমি কিন্তু তোমাদেরকে দেখাইছি যে তুমি 1 নাম্বারের যে কোনো মৌল নাও আর 2 নাম্বারের যে কোনো মৌল নাও, অলওয়েজ 1 নাম্বারেরটা কম হবে 2-এর থেকে। কিন্তু এখানে আমি দিছি বেশি, তাহলে উল্টা হবে। ঠিক আছে, ক্যালসিয়াম হবে, ক্যালসিয়াম গ্রেটার দেন সোডিয়াম হবে, ক্যালসিয়াম গ্রেটার দেন সোডিয়াম। তাহলে আমি কিন্তু লজিকের মাধ্যমে সোডিয়াম গ্রেটার দেন ক্যালসিয়াম লিখছিলাম, কিন্তু এর পরবর্তীতে যেহেতু আমি তোমাদেরকে একটা ট্রিক শিখাই দিচ্ছি এই যে সাইজের মাধ্যমে, সেইটা ইউজ কইরা এটা লেখছি। এখন দেখো আমি একটু মানের তুলনা করব, ঠিক আছে, যে ফসফরাস, ক্যালসিয়াম আর সোডিয়ামের মান কত। ফসফরাসের কত, দেখো ফসফরাসের হলো 1060, সোডিয়ামের কত, সোডিয়ামের হলো 490, আর ক্যালসিয়ামের কত 590। দেখছো, তাহলে মানে সব থেকে বেশি ফসফরাস, তারপরে ক্যালসিয়াম, তারপরে সোডিয়াম। ফসফরাস, ক্যালসিয়াম, সোডিয়াম, মানে আমরা কিন্তু ঠিক রাস্তাতে আছি। এইটা হইলো প্রথম আয়নীকরণ শক্তির ক্রম। এখন দ্য মোস্ট অ্যাওয়েটেড পার্ট, যে ভাইয়া দ্বিতীয় আয়নীকরণ শক্তি আসলে আমরা কিভাবে করব। ভাই দ্বিতীয় আয়নীকরণ শক্তি মানে কি, 1+ থেকে 2+ হইতেছে। ঠিক আছে, যেমন এই যে সোডিয়ামের দ্বিতীয় আয়নীকরণ শক্তি বলতে বোঝায় যে সোডিয়াম প্লাস থেকে সোডিয়াম 2+ হইতেছে। কিভাবে? একটা ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম 2+ হয়, তাই তো। এখন আমরা যেহেতু সোডিয়াম প্লাস থেকে হইতেছে, এই সোডিয়াম প্লাসের ইলেকট্রন বিন্যাসটা মনে মনে চিন্তা করব। ঠিক আছে, যেহেতু আমাদের দ্বিতীয় আয়নীকরণ শক্তি এখানে জানতে চাওয়া হয়েছে, তাহলে সোডিয়াম না, আমরা চিন্তা করব সোডিয়াম প্লাস সম্পর্কে। ক্যালসিয়াম না, আমরা চিন্তা করব ক্যালসিয়াম প্লাস সম্পর্কে। ফসফরাস না, আমরা চিন্তা করব ফসফরাস প্লাস সম্পর্কে। ঠিক আছে, এখন সোডিয়াম প্লাসের ইলেকট্রন বিন্যাস কার মতো বলো তো? নিয়নের মতো কিনা? ক্যালসিয়াম প্লাসের ইলেকট্রন বিন্যাস কার মতো বলো দেখি? পটাশিয়ামের মতো। আর ফসফরাস প্লাসের ইলেকট্রন বিন্যাস কার মতো? সিলিকনের মতো। এখন তোমরা মূলত এই 3টা মৌলের আয়নীকরণ শক্তির তুলনা করবা, তাইলেই তোমার অটোমেটিক্যালি এই 3টা মৌলের দ্বিতীয় আয়নীকরণ শক্তির ক্রমের তুলনা করা হয়ে যাবে। বুঝতে পারছি আমরা? না বুঝলে এই পার্টটা আরে একবার একটু কষ্ট করে দেখে নেবা। ঠিক আছে, কি করতেছি আমরা এখন দেখো, নিয়ন। নিয়ন কিন্তু একটা নিষ্ক্রিয় গ্যাস ভাইয়া, আর নিষ্ক্রিয় গ্যাসের আয়নীকরণ শক্তির মান কিন্তু অনেক বেশি হয়,
কারণ তারা অলরেডি স্থিতিশীল। তাহলে নিয়ন গ্রেটার দেন। এখন দেখো আমার পটাশিয়াম হবে নাকি সিলিকন হবে, কার আয়নীকরণ শক্তির মান বেশি। দেখো সিলিকন হইল আমাদের তৃতীয় পর্যায়ের মৌল, আর পটাশিয়াম হইল চতুর্থ পর্যায়ের মৌল। সেই অনুসারে যেহেতু সিলিকন সাইজে ছোট, তাহলে সিলিকনের কিন্তু আয়নীকরণ শক্তির মান বেশি হওয়ার কথা, অর্থাৎ সিলিকন গ্রেটার দেন পটাশিয়াম আমার হওয়ার কথা। ঠিক আছে, এখন দেখি তো সেটাই হবে কি না। ভালো কথা ভাইয়া, পটাশিয়াম তো 1 নম্বর গ্রুপের মৌল, তাই না? আমি কিন্তু দেখাইছি যে 1 নম্বর গ্রুপের তুমি যে মৌলই নাও না কেন, এদের আয়নীকরণ শক্তি সবসময় কম। হ্যাঁ, অন্যান্য গ্রুপের আয়নীকরণ শক্তির মান বেশি। সিলিকন ও কত নম্বর গ্রুপের? 14 নম্বর গ্রুপের। তাহলে হ্যাঁ, আমি কিন্তু লিখছি সিলিকন গ্রেটার দেন পটাশিয়াম, মানে আমার কিন্তু লাইনটা ঠিক আছে। এখন ভাইয়া তুমি যে নিয়ন সিলিকন পটাশিয়াম লেখছো, আমার কোশ্চেনে তো দেওয়া সোডিয়াম ক্যালসিয়াম আর ফসফরাস, তুমি এইসব পাইলে কই ভাই? কোথা থেকে আমদানি করলা, তাই না? তুমি এই যে নিয়নটা লেখছো, নিয়ন কাকে রিপ্রেজেন্ট করতেছে? সোডিয়ামকে। তার মানে নিয়নের জায়গায় লিখবা সোডিয়াম, সিলিকন মানে হলো ফসফরাসকে রিপ্রেজেন্ট করতেছে, আর পটাশিয়াম কাকে রিপ্রেজেন্ট করতেছে? ক্যালসিয়ামকে। তাহলে এই যে আমি তোমাকে ক্রমটা লিখছি, এইটা হইলো দ্বিতীয় আয়নীকরণ শক্তির ক্রম। ভাইয়া ভুল ত্রুটি হইতে পারে, তোমরা অবশ্যই একবার চেক করে নেবা, ঠিক আছে, মানগুলো দেখা। যেমন এখন দেখো যে নিয়ন সিলিকন আর পটাশিয়াম, দেখি তো ঠিক আছে কিনা এটা। নিয়ন, দেখো এই যে নিয়ন, তারপরে সিলিকন, তারপরে কি বাকি আছে কি? নিয়ন সিলিকন আর হলো পটাশিয়াম, তাই তো? পটাশিয়াম কোথায়? এই যে পটাশিয়াম, দেখো সিলিকনের 780, পটাশিয়ামের 420। আমাদের কিন্তু সব ঠিক আছে, দেখছো, নিয়ম অনুসারে করলে অবশ্যই ঠিক থাকবে। আর যদি বলে তৃতীয় আয়নীকরণ শক্তির ক্রম, তাহলে আমরা কিভাবে করব বলো দেখি। তৃতীয় আয়নীকরণ শক্তির সময় তুমি যে মৌলগুলো তোমাকে দেওয়া আছে, যেমন এই যে সোডিয়াম ক্যালসিয়াম ফসফরাস, তুমি চিন্তা করবা এগুলার দ্বিধনাত্মক আয়ন সম্পর্কে। কার সম্পর্কে বা কার ইলেকট্রন বিন্যাস নিয়ে তুমি চিন্তা করবা? দ্বিধনাত্মক। কারণ E3 মানেই কি, বা তৃতীয় আয়নীকরণ শক্তি মানেই হইলো 2+ থেকে কিভাবে 3+ হয়, এই জন্য তুমি 2+-এর ইলেকট্রন বিন্যাস নিয়ে চিন্তা করবা। তাহলে সোডিয়াম না, তোমার চিন্তার বিষয় হলো সোডিয়াম 2+, ক্যালসিয়াম 2+, আর ফসফরাস 2+। এখন এই যে তুমি লেখছো এই আয়নগুলা কাদের মতো বলো তো? সোডিয়াম কি 11 পারমাণবিক সংখ্যা, 11 থেকে 2 বিয়োগ করলে কত? 9। তার মানে সোডিয়াম 2+-এর ইলেকট্রন বিন্যাস হলো ফ্লোরিনের মতো। ক্যালসিয়াম 2+-এর ইলেকট্রন বিন্যাস কার মতো হবে তাইলে? আর্গনের মতো। আর ফসফরাস 2+, মানে দেখো ফসফরাসের কত? 15, তাই না? 15 থেকে 2 বিয়োগ করলে কত? 13, অর্থাৎ অ্যালুমিনিয়াম। বুঝতে পারছি? তাহলে আমি এই যে 3টা মৌল লিখছি, এই 3টা মৌল নিয়ে আমরা মূলত চিন্তা করব, ঠিক আছে, যে কার আয়নীকরণ শক্তির মান বেশি। এই যে দেখো আর্গন, আর্গন একটা কি নিষ্ক্রিয় গ্যাস, আর ফ্লোরিন হলো হ্যালোজেন। আচ্ছা, আমি একটু সন্দেহ হইতেছে একটা জিনিস, সন্দেহটা একটু দূর করে নি, ঠিক আছে, পরবর্তীতে নাইলে সমস্যা হইতে পারে। এক্স্যাক্টলি আমি যেটা ভাবছিলাম, ফ্লোরিন আর আর্গনের মধ্যে নর্মাল আমি ভাবতাম যে যেহেতু আর্গন একটা নিষ্ক্রিয় গ্যাস, সেহেতু আর্গনের আয়নীকরণ শক্তির মান অবশ্যই ফ্লোরিন বা ক্লোরিন সবার থেকে বেশি হবে, ঠিক আছে। কিন্তু আমি কিন্তু দেখাইছিলাম যে আর্গনের যে আয়নীকরণ শক্তির মান, এটা ক্লোরিনের থেকে বেশি, মানে ব্রোমিনের থেকে বেশি, এবং আয়োডিনের থেকে বেশি, কিন্তু ফ্লোরিনের থেকে কিন্তু বেশি না। ফ্লোরিনের আয়নীকরণ শক্তির মান আর্গনের থেকেও অনেক বেশি। এই জিনিসটাও পারলে একটু কষ্ট কইরা ভাইয়া মুখস্থ রাখবা, মান লাগবে না, তুমি just এইটা মনে রাখবা যে ফ্লোরিনের আয়নীকরণ শক্তির মান আর্গনের থেকে বেশি, ঠিক আছে। এই যে কিছু ব্যতিক্রম জাস্ট আছে, বাকি সব দেখো ব্যতিক্রম কি, এই যে ফ্লোরিন আর্গন, অক্সিজেন ক্লোরিন, দেখছো একটা কিন্তু প্যাটার্ন পাই গেছি আমরা। জাস্ট এই দুইটা মনে রাখবা, আর কিছু লাগবে না। তাহলে কোথায় ছিলাম? এই যে ফ্লোরিন আর আর্গন। হ্যাঁ, নর্মালি আমার মনে হইতেছে যে আর্গন একটা নিষ্ক্রিয় গ্যাস, এর জন্য বোধহয় এর আয়নীকরণ শক্তির মান অনেক বেশি হবে, কিন্তু কথাটা সত্য না। আর্গনের থেকেও ফ্লোরিনের আয়নীকরণ শক্তির মান বেশি, কারণ ফ্লোরিনের সাইজ অনেক অনেক ছোট, ঠিক আছে, অনেক ছোট, যার ফলে এর আয়নীকরণ শক্তির মান অনেক বেশি বেড়ে যায়। বুঝতে পারছি আশা করি। ফ্লোরিন গ্রেটার দেন আর্গন, তাহলে অ্যালুমিনিয়ামের কিন্তু অবশ্যই এর থেকে কমই হবে, তাই না? আর্গনের থেকে আবার অ্যালুমিনিয়ামের কম।
এইটাই কি অরিজিনাল আমার ক্রোমটা না? এখন আমি যে লিখছি ফ্লোরিন, আর্গন, অ্যালুমিনিয়াম, এগুলো তো আমাদের ছিল না। তাহলে ফ্লোরিন মানে কি, আর আর্গন মানে কি, আর অ্যালুমিনিয়াম মানেই বা কি? আচ্ছা, তোমরা চাইলে অ্যালুমিনিয়ামের মানটা এখানে দেখতে পারো। অ্যালুমিনিয়াম, ফ্লোরিনের মান কত বা আর্গনের মান কত? দেখো, আর্গনের মান হলো 1520, আর অ্যালুমিনিয়ামের মান কত কম, 580 মাত্র। দেখলা, বহুত কম। আর এখানে আর কি ছিল? ফ্লোরিন। ফ্লোরিনের মান তো আমরা আগেই দেখে ফেলাইছি যে 1680। ফ্লোরিন, তারপরে আর্গন, তারপরে অ্যালুমিনিয়াম। ঠিক আছে, তাহলে আমাদের কিন্তু এটা ঠিক আছে। এখন এই জিনিসটা অবশ্যই আমরা পরীক্ষার খাতায় রাখতে পারবো না, কারণ ফ্লোরিন মানে কি, আর্গন মানে কি, আর অ্যালুমিনিয়াম মানেই বা কি? ফ্লোরিন কাকে নির্দেশ করতেছে? ফ্লোরিন নির্দেশ করতেছে সোডিয়ামকে। আর্গন কাকে নির্দেশ করতেছে? ক্যালসিয়ামকে। আর অ্যালুমিনিয়াম কাকে নির্দেশ করতেছে? ফসফরাসকে। বুঝতে পারছো? এইটা হইলো আমার অরিজিনাল তৃতীয় আয়নীকরণ শক্তির ক্রম। আশা করি তোমাদের কোনো সমস্যা নেই। এখন আমরা এরকম আরেকটা সিমিলার প্রবলেম সলভ করার একটু চেষ্টা করব। ঠিক আছে, ইজি আছে ভাইয়া, একটু কঠিন মনে হতে পারে আমি জানি। এখানে আর কি দেয়া যায় বলো দেখি। এটা ক্লোরিন দেই, ক্লোরিন দেই, বেরিলিয়াম দেওয়া যাইতে পারে। আর কি আছে? এটা বড় চিহ্ন কেন দিছি, কমা হবে। ক্লোরিন, বেরিলিয়াম, আর কার কথা দেওয়া যায় দেখো তো। আগেটা তো হ্যাঁ, ম্যাগনেসিয়াম দেওয়া যায়, তাহলে সিলিকনও দিতে পারো, আবার সালফার দেবা, দিতে পারো, কোনো সমস্যা নাই। আরো কিছু আছে, ব্রোমিন দিতে পারো, আর্সেনিক দিতে পারো। এটা বিই না, এটা ব্রোমিন, বিআর। ঠিক আছে, এখানে আমি কতগুলো মৌল লিখলাম, এখন এগুলোর মধ্যে একটু তুলনা করার চেষ্টা করবো আমরা। ঠিক আছে, সাপোজ প্রথম আয়নীকরণ শক্তির যদি আমরা একটু তুলনা করি, তাহলে ক্লোরিন, দেখি তো সেম পর্যায়ের কে কে আছে এখানে। যেমন এই যে বেরিলিয়াম, আর কেউ নাই সম্ভবত বেরিলিয়ামের, সে একা। আচ্ছা, তৃতীয় পর্যায়ের কে কে আছে? এটা তো 2 নম্বর পর্যায়। আর তৃতীয় পর্যায়ে কে আছে দেখি, ম্যাগনেসিয়াম আছে, আর ক্লোরিন আছে, সিলিকন আছে, সালফার আছে। এরা হলো গিয়ে 3 নম্বর পর্যায়ে। আর এছাড়া এই যে ব্রোমিন আর আর্সেনিক, এরা হলো গিয়ে 4 নম্বর পর্যায়ে। ঠিক আছে, 4 নম্বর পর্যায়ে। আমি যদি একটু পর্যায় সারণীতে আনুমানিকভাবে এদেরকে একটু রিপ্রেজেন্ট করি, তাহলে বেরিলিয়াম মনে করো এইখানে, বেরিলিয়ামের ঠিক নিচেই আছে ম্যাগনেসিয়াম। ঠিক আছে, ম্যাগনেসিয়াম বরাবর এখানে গেলে কি পাবো আমরা? অ্যালুমিনিয়াম। তারপরে এখানে যে সিলিকন আছে, ফসফরাস আছে মাঝখানে, তারপর এখানে সালফার আছে, তারপরে সালফারের পরেই হলো ক্লোরিন। ঠিক আছে, ক্লোরিনের নিচে আর মানে ক্লোরিনের পরে আর্গন। আর এবার এখানে ম্যাগনেসিয়ামের ঠিক নিচে কে থাকে? ক্যালসিয়াম থাকে। আচ্ছা, এই যে ব্রোমিন আর আর্সেনিক, এদের অবস্থান হলো, তোমার আর্সেনিক থাকে 15 নম্বর গ্রুপে, আর ব্রোমিন থাকে 17 নম্বর গ্রুপে। ঠিক আছে, 15 নম্বর গ্রুপে। এখানে তো মনে করো মাঝখানে একটা ফসফরাস ছিল, যেটা আমার নাই, এজন্য লিখি নেই। এই ফসফরাসের নিচেই থাকে আর্সেনিক। ঠিক আছে, আবার এই যে ক্লোরিন, ক্লোরিনের নিচেই থাকে ব্রোমিন। এইটা হলো একটা আনুমানিক পর্যায় সারণী। ঠিক আছে, আমি প্রত্যেকটা জিনিসের অবস্থান তুলে ধরছি, কে কত নম্বর পর্যায়ের বা কে কত নম্বর গ্রুপের, আনুমানিক একটা চিত্র। এখন এদের মধ্যে আসলে এতগুলো তুলনা করা তো বেশ কঠিন। আমি তিনটা তিনটা করে তুলনা করি, এটা মেবি বেশি ইজি হবে। ঠিক আছে, যেমন ধরো আমি শুধুমাত্র বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম আর ক্লোরিনের মধ্যে তুলনা করতেছি। যদি তাই হয়, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম আর ক্লোরিনের মধ্যে তুমি আমাকে বলো, এই যে বেরিলিয়াম, এই ম্যাগনেসিয়াম, আর হইলো ম্যাগনেসিয়াম বরাবর এখানে আছে ক্লোরিন, এদের মধ্যে সব থেকে ছোট কে? সব থেকে ছোট আসলে এটা আমি শিওর না। কিভাবে? কারণ এই যে ম্যাগনেসিয়াম, মনে হইতে পারে বেরিলিয়ামটা ছোট, কিন্তু এইটা আমি কমপ্লিটলি শিওর না। ক্লোরিনও ছোট হইতে পারে। হুম, পরমাণুর আকার আমরা যতটা সহজভাবে শিখছি, জিনিসটা ঠিক ততটাও সহজ না, এর মধ্যেও কমপ্লেক্সিটি আছে, বাট ওগুলোর মধ্যে আমি যাই নাই। ঠিক আছে, মাথা খারাপ হয়ে যাবে যদি যাইতাম। এখন যেহেতু ক্লোরিন, আমি শিওর হইতে পারতেছি না কোনোভাবেই আসলে। আচ্ছা দেখি তো, আমি যে মুখস্থ করছিলাম
এই বেরিলিয়াম ম্যাগনেসিয়াম এই দুইটাই হইলো 2 নাম্বার গ্রুপের মৌল, তাই না? আমি একটা কথা বলছিলাম যে 2 নাম্বার গ্রুপের মৌল। আর এই যে ক্লোরিন, এই ক্লোরিন কত নাম্বার গ্রুপের মৌল? 17 নাম্বার গ্রুপের মৌল। তার মানে আমি একটা কথা বলছি যে হ্যাঁ, 2 নাম্বার গ্রুপের তুমি যে কোনো মৌলই নেও না কেন, তার থেকে অবশ্যই ওই 15, 16, 17, 18 এই গ্রুপগুলোর কিন্তু আয়নীকরণ শক্তির মান অনেক বেশি। অর্থাৎ ক্লোরিনের আয়নীকরণ শক্তির মান বেশি। তারপরে এখন এই বেরিলিয়াম আর ম্যাগনেসিয়ামের মধ্যে কার বেশি কার কম, এই সময় আমি চিন্তা করব সাইজের কথা, তাই না? সাইজ দেখো কার বেশি হবে, যার সাইজ কম তারই তো বেশি। সাইজ কম হইলো বেরিলিয়ামের, তাহলে বেরিলিয়ামের আয়নীকরণ শক্তির মান ম্যাগনেসিয়ামের থেকে বেশি। বুঝতেছো কিভাবে আমি লিখে ফেলাইলাম? এখন এই জিনিসটা তোমরা চাইলে একটু চার্ট থেকে মিলাইতে পারো। ক্লোরিন, বেরিলিয়াম আর ম্যাগনেসিয়াম। দেখো ক্লোরিন, বেরিলিয়াম আর ম্যাগনেসিয়াম, দেখছো আমাদের কিন্তু একদম কমপ্লিটলি কারেক্ট হয়েছে। এই জন্য আমি মুখস্থ করতে বলছি জিনিসগুলো। ছন্দগুলো কিন্তু খুবই বেশি ইম্পর্টেন্ট। আবার এইখানে তুমি যদি সিলিকন আর এই যে সালফার এদের মধ্যে একটা তুলনা করো, ঠিক আছে? এদের মধ্যে তুমি যদি একটা আনুমানিক তুলনা করো, এই তিনটা মনে করো আলাদা আলাদা পেয়ার করলাম, এক পাশে এই 3টা নিয়ে চিন্তা করবো, আরেক পাশে এই 4টা নিয়ে চিন্তা করবো, একসাথে করলে অনেক বেশি বড় হয়ে যাবে, আমার নিজের মাথায় উড়ে যাবে। খেয়াল করি, এই যে সিলিকন, এই সিলিকন, সালফার, ব্রোমিন, আর্সেনিক, এদের মধ্যে ব্রোমিন হলো 17 নাম্বার গ্রুপ, আর্সেনিক হলো 15 নাম্বার গ্রুপ, সালফার 16 আর সিলিকন হলো 14। তার মানে তারা সবাই আলাদা আলাদা গ্রুপের সদস্য। আর সেম পর্যায়ের কে কে আছে? সিলিকন আর সালফার এই দুইটা সেম পর্যায়ের। আবার ব্রোমিন আর আর্সেনিক এই দুইটা সেম পর্যায়ে। যেহেতু সিলিকন সালফারের সাইজ ছোট, অর্থাৎ এদের আয়নীকরণ শক্তির মানটা বড় হবে। এখন তাই যদি হয়, সিলিকন আর সালফারের মধ্যে কার আয়নীকরণ শক্তির মান বেশি? অবশ্যই সালফারের, কারণ সালফার ডানে অবস্থিত, তাই না? এই দেখো সালফার কিন্তু একই পর্যায়ে ডানে অবস্থিত, মানে এর সাইজ কম, এই জন্য এর আয়নীকরণ শক্তির মান বেশি। তাহলে সব থেকে বেশি সালফারের, তারপরে হওয়া উচিত সিলিকনের, তারপরে বেশি কার হওয়া উচিত? খেয়াল করি এখন একটু লক্ষ্য করো, আর্সেনিক আর ব্রোমিন। হ্যাঁ, এই আর্সেনিক আর ব্রোমিনের মধ্যে আর্সেনিক যেহেতু 15 নাম্বার গ্রুপের সদস্য, আর আর্সেনিক আর ব্রোমিন তো একই। দেখো আর্সেনিকের পরই বলতে গেলে ব্রোমিন আসছে। এখন অনেকে মনে করতে পারে যে আর্সেনিকে যেহেতু পি উপশক্তি স্তরটা অর্ধপূর্ণ, তাহলে এর মনে হয় আয়নীকরণ শক্তির মান বেশি হবে, তাইলে আমার এখানে আর্সেনিক বসানো উচিত, তারপরে ব্রোমিন বসানো উচিত। কিন্তু জিনিসটা সত্য হবে না। তোমার যদি এখানে ব্রোমিন না থাইকা, হ্যাঁ, আর্সেনিকের পরের মৌলকে জানো? আর্সেনিকের পরের মৌলটাই হলো সেলেনিয়াম। তোমার যদি সেলেনিয়াম থাকতো, তাইলে তুমি লিখতে পারতা যে আর্সেনিকের আয়নীকরণ শক্তির মান সেলেনিয়ামের থেকে বেশি, অর্থাৎ আর্সেনিক গ্রেটার দেন সেলেনিয়াম। কিন্তু তোমার তো এখানে সেলেনিয়াম না, তোমার এখানে আছে ব্রোমিন। আর ব্রোমিনের আয়নীকরণ শক্তির মান কিন্তু অবশ্যই আর্সেনিকের থেকে বেশি হবে। যতই আর্সেনিকে পি উপশক্তি স্তর অর্ধপূর্ণ পূর্ণ থাকুক, ইট ডাজন্ট ম্যাটার, ঠিক আছে? ওই অর্ধপূর্ণ বা পূর্ণ যতই থাকুক না কেন, ওটা শুধুমাত্র পরবর্তী গ্রুপ, মানে পরবর্তী যে গ্রুপ ওই পর্যন্ত ম্যাটার করে। যেমন এখানে আর্সেনিকের পরবর্তী গ্রুপের মৌল ছিল সেলেনিয়াম, 16 নাম্বার গ্রুপের। হ্যাঁ, যদি সেলেনিয়াম থাকতো তাইলে এটা ম্যাটার করতো, তাইলে আর্সেনিকের আয়নীকরণ শক্তির মান সেলেনিয়ামের থেকেও বেশি হইতো। কিন্তু যেহেতু সেলেনিয়াম নাই, আমার আছে ব্রোমিন। আর ব্রোমিন একটা কি হ্যালোজেন, আর এর কিন্তু আয়নীকরণ শক্তির মান অবশ্যই আর্সেনিকের থেকে বেশিই হবে। তাহলে সব থেকে কম আয়নীকরণ শক্তির মান হইল আর্সেনিক। এই যে আমরা করলাম, এগুলো কি সব হইলো প্রথম আয়নীকরণ শক্তি ভাইয়া। কি প্রথম আয়নীকরণ শক্তি? ভিডিওর এই পর্যায়ে এখন আমরা এই যে করছি, এগুলার দ্বিতীয় আয়নীকরণ শক্তি সম্পর্কে জানবো, বা এর ক্রম সম্পর্কে জানবো, কোনটার বেশি কোনটার কম। দেখো ক্লোরিন, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, এখন এগুলার যদি বল দ্বিতীয় আয়নীকরণ শক্তি, তাহলে তুমি জাস্ট চিন্তা করবে এগুলার ক্লোরিন প্লাস, বেরিলিয়াম প্লাস, ম্যাগনেসিয়াম প্লাস, তুমি এই জিনিসগুলো নিয়ে চিন্তা করবে। এখন ক্লোরিন প্লাস মানে কি? ক্লোরিন প্লাস মানে হইল কি হবে? সালফার, তাই না? ক্লোরিন প্লাস মানে কি? ক্লোরিনে ছিল 17টি ইলেকট্রন, তাহলে একটা ইলেকট্রন ত্যাগ করছে, অর্থাৎ 16টি ইলেকট্রন আছে। 16টি ইলেকট্রন কার আছে?
সালফার মৌল আছে, তাই না, নিরপেক্ষ একটা সালফারে। বেরিলিয়াম কি হয়ে যাবে, বেরিলিয়াম প্লাস। বেরিলিয়াম প্লাস মানে কি, লিথিয়াম। ম্যাগনেসিয়াম প্লাস মানে কি, সোডিয়াম। তাহলে তুমি এখন এই তিনটার তুলনা করবা। তার আগে একটা কাজ করতে পারো, এই যে আমি মানগুলো লিখছি, সালফার সিলিকন একটু কম্পারিজন করে আসি। আসো, সালফার সিলিকন ব্রোমিন, ঠিক আছে, সালফার সিলিকন, দেখো তো, এই যে সালফার, এই যে দেখো সিলিকন, তারপর এই যে ব্রোমিন, দেখলা বাসটা একটা খাইয়ে গেছি রে ভাই। সালফার সিলিকন ব্রোমিন, আর কি আছে, আর আছে আর্সেনিক। আর্সেনিকটা হয়তো বা ঠিকই আছে, গেল কোথায় আর্সেনিক, আর্সেনিকেরও তো ভাই 960, সিলিকনের থেকে বেশি। তার মানে আমাদের এই পুরো ডিজাস্টার হয়ে গেছে, এই এই সলভটা আমাদের হয় নাই। আসলে এর মধ্যে ভুল আমরা কি করছি বা কোন পয়েন্টটা আমাদের হয় না, আমি একটু বোঝার চেষ্টা করি। সব থেকে বেশি হয়েছে ব্রোমিনের, লক্ষ্য করছি, সব থেকে বেশি হয়েছে ব্রোমিনের। এখন এইটা বোঝার মতো কোনো কায়দা আদৌ আমাদের ছিল বলো? ব্রোমিন ঠিক আছে হ্যালোজেন, বাট তাই বলে একেবারে সালফার ওদের সবার থেকে বেশি? যাক, বুঝছো, আমি তোমাদেরকে একটা কথা বলি, তুমি যতই নিয়ম ফলো করো না কেন, এইভাবে যদি কঠিন পেঁচাই পেঁচাই কোশ্চেন করে, তুমি তোমার পক্ষে আসলে পারা সম্ভব না। ঠিক আছে, তাইলে তোমার প্রত্যেকটা মৌলের আলাদা আলাদা আয়নীকরণ শক্তির মান মুখস্থ করা লাগবে, যেটা অবশ্যই সম্ভব না। ঠিক আছে, এরকম কোশ্চেন স্যাররা জীবনেও হয়তো বা দেবে না। বাট যেহেতু আমি কোশ্চেনটা নিজে করছি, আমি তো রিসার্চ করি নাই, জাস্ট পুরো দূরা বসাই দিছি, এই জন্য এরকম হয়েছে। বাট স্যাররা কিন্তু অলওয়েজ রিসার্চ কইরা তারপর একটা কোশ্চেন করে, যেন ওই কোশ্চেনের মধ্যে ভুলটা না থাকে। যেমন এখানে একটা, মানে এটা একটা কি, পর্যায় সারণীর ব্যতিক্রম, যে ব্যতিক্রমটা আমাদের বা তোমার মতো আমরা যারা সাধারণ, হ্যাঁ, মানুষ, আমাদের পক্ষে বোঝা আসলে সম্ভব না। কি কি মৌল দিছিলাম দেখো, সিলিকন, সালফার, ব্রোমিন আর আর্সেনিক। সিলিকন, সালফার, ব্রোমিন আর আর্সেনিক। এই ব্রোমিনের আয়নীকরণ শক্তির মান সব থেকে বেশি হয়েছে। আবার তারপরে আসছে কার, সালফারের। আমরা কিন্তু সালফারের সব থেকে বেশি দিছি, তারপরেই দেখছো আমরা এই হে, আচ্ছা দাঁড়া, সিলিকন কোথায়, হ্যাঁ, সালফারের সব থেকে বেশি দিছি, তারপর আমরা দিয়েছিলাম সিলিকনকে। কিন্তু বাস্তবতা কি বলতেছে, বাস্তবতা বলতেছে ভাইয়া, তোমার সিলিকনের থেকে ব্রোমিনের আয়নীকরণ শক্তির মান অনেক অনেক বেশি। শুধু সিলিকন না, তোমার সেলেনি, সরি, আর কি ছিল, আর্সেনিক, আর্সেনিকের আয়নীকরণ শক্তির মানও সিলিকনের থেকে বেশি। এখন এই মান অবশ্যই আমরা ভাই কেউ মুখস্থ করবো না, তাই না? এখন এটা আসলে পারা যাবে না যতই পড়াই, সো বাদ দেই আমরা। তোমাদের এই টাইপের কোনো কোশ্চেন নিয়ে আসবে। এখন আমি ধরো এই জিনিসটারই দ্বিতীয় আয়নীকরণ শক্তি নিয়ে একটু চিন্তা করতে চাই, এটা বাদ দাও, এই কোশ্চেনটাই বাদ দাও বাবা রে, মাথা ঘুরায়। বাট যেগুলো মুখস্থ করতে বলছি, পারলে মুখস্থ করো, আর না পারলে লাগবে না। আমি একদম ক্লাসের শুরুতে যতটুকু লাগবে বলছিলাম, ওইটা তোমাদের স্কুল বোর্ডের জন্য মোর দেন ইনাফ হওয়ার কথা। তারপরেও যদি কেউ পাগলামি করে আর কি, এই জন্য আমি এই জিনিসগুলা শিখেতেছি। বা কিছু কথা বললাম না, যেমন 1 নম্বর গ্রুপের তুমি যে মৌলই নাও না কেন, তার মান কম হবে অন্যান্য গ্রুপের মৌলের থেকে আয়নীকরণ শক্তি। আবার 2 নম্বর গ্রুপেরও কিন্তু মানটা 15, 16, 17, 18, 14 এদের থেকে কম হবে। আর 13 নম্বরের সাথে তো 2 নম্বরের সম্পর্ক আমরা জানি, তাই না? হওয়ার কথা ছিল 13 নম্বরের বেশি, কিন্তু হইবে 2 নম্বরের বেশি। সিম্পল, এগুলো তোমরা বুঝে গেছো। এখন দেখো, এই যে আমরা যদি দ্বিতীয় আয়নীকরণ শক্তি চাই, তাহলে আমি অ্যাকচুয়ালি কাদের কাদের তুলনা করতেছি, আমার ক্লোরিন হয়ে যায় সালফার, বেরিলিয়াম হয়ে যায় লিথিয়াম, আর ম্যাগনেসিয়াম হয়ে যায় সোডিয়াম। তাহলে আমি এদের ইলেকট্রন বিন্যাসের কথা একটু চিন্তা করবো ভাইয়া। এখানে যে মৌলগুলো দেয়া আছে, তার মধ্যে এই যে সোডিয়াম আর সালফার, এরা কিন্তু একই পর্যায়ের মৌল, আর লিথিয়াম হলো দ্বিতীয় পর্যায়ের মৌল। ঠিক আছে, তার মানে একটা এমন যে লিথিয়াম এখানে, এর নিচে, লিথিয়ামের নিচে কিন্তু থাকে সোডিয়াম, আর সোডিয়াম বরাবর যাইতে থাকলে এই বরাবর পাওয়া যায় সালফার। এটা হলো পর্যায় সারণীর একটা আনুমানিক চিত্র, হ্যাঁ, মনে মনে এঁকে ফেলাবা বা খাতায় রাফ করবা জিনিসটা। এখন দেখে বোঝা যাইতেছে এর মধ্যে দেখো সব থেকে ছোট কি, সব থেকে ছোট হইলো অবশ্যই, আচ্ছা এখানে লিথিয়ামও সব থেকে ছোট হইতে পারে, সালফারও সব থেকে ছোট হইতে পারে। এখন সব থেকে ছোট যদি লিথিয়াম হয়, তাহলে লিথিয়ামের আয়নীকরণ শক্তির মান সব থেকে বেশি হওয়ার কথা। এখন এই সময় আমাদের ওই সূত্রটা কাজে লাগবে। আমি কিন্তু একটা কথা বলছি যে 1 নম্বর গ্রুপের তুমি যে মৌলই নেও না কেন, এদের আয়নীকরণ শক্তি কম,
অন্যান্য মৌল থেকে। তাহলে এই যে সালফার আর লিথিয়াম, বলো তো কার আয়নীকরণ শক্তির মান বেশি হবে? লিথিয়ামের তো হইতে পারবে না, লিথিয়াম 1 নাম্বার গ্রুপের। তাহলে আমার সালফারের আয়নীকরণ শক্তির মানটা বেশি। যদিও দেখা মনে হয় যে লিথিয়াম দ্বিতীয় পর্যায়ে, তাহলে লিথিয়ামটা ছোট, তাহলে এর আয়নীকরণ শক্তির মান বেশি হওয়ার কথা, কিন্তু হয়েছে কিন্তু ঠিকই সালফারের বেশি। এটা যে তুমি পারছো, এই পারছো কেন? ওই যে আমি তোমার ট্রিকটা শিখাইছি, এই জন্য তুমি এগুলো পারবা। বাট সব পারবা না, যে বললাম কিছু ঝামেলা থাকবেই ভাই, এটা আমাদের পক্ষে সম্ভব না। তুমি কেমিস্ট্রিতে অনার্স মাস্টার্স করবা, তারপর হয়তো বা তুমি পারবা, এখন পারবা না, দরকার নেই পারা। ঠিক আছে, তাহলে সালফারের সব থেকে বেশি। সালফারের পর কার বেশি হবে দেখো, লিথিয়াম আর সোডিয়াম দুইটা যেহেতু 1 নাম্বার গ্রুপের মৌল, এই সময় আমি চিন্তা করব সাইজ, যার সাইজ কম তার আয়নীকরণ শক্তির মানটা বেশি হবে। সাইজ কম কার লিথিয়ামের, তাহলে লিথিয়ামের আয়নীকরণ শক্তির মান বেশি। এরপরে সোডিয়ামের, তুমি চাইলে এই যে সোডিয়াম, লিথিয়াম, সোডিয়াম আর সালফার, এদের আয়নীকরণ শক্তির মানটা একটু দেখতে পারো। ঠিক আছে, সালফারের কিন্তু বেশি হবে, তারপর লিথিয়াম, তারপরে সোডিয়াম। দেখো প্রথমেই সালফার, তারপরে লিথিয়াম, তারপরে সোডিয়াম। দেখছো কত সুন্দর করে মিলে গেছে, কিন্তু কিছু ঝামেলা কিন্তু থেকেই গেছে। এখন আমি যে লেখছি সালফার, লিথিয়াম, সোডিয়াম, এগুলো তো আমার কোশ্চেনে ছিল না। এই সালফার কাকে মিন করতেছে? সালফার মিন করতেছে ক্লোরিনকে, লিথিয়াম মিন করতেছে বেরিলিয়ামকে, আর সোডিয়াম মিন করতেছে ম্যাগনেসিয়ামকে। তাহলে আমি তো পরীক্ষার খাতায় এই জিনিসটা লিখবো। এইটা হলো আমাদের দ্বিতীয় আয়নীকরণ শক্তির ক্রম, আর প্রথমে যেটা লিখছে এটা ছিল আমাদের প্রথম আয়নীকরণ শক্তির ক্রম। আচ্ছা, তৃতীয় আয়নীকরণ শক্তির ক্রমটা করাই, এরপর আজকে ক্লাসটা হয়তোবা শেষ হয়ে যাবে। ও সরি, এখনো তো একটা টপিক বাকি আছে, পরমাণুর আকার, মানে সরি আয়নের আকার এখনো পড়াই নেই, দেখলা? আচ্ছা, ওটা বেশি সময় লাগবে না, তোমরা একটু ধৈর্য ধরে থাকো, ঠিক আছে? আর বড় জোর 20 মিনিট লাগবে ক্লাসটা শেষ হইতে, এত নেবও না, তাড়াতাড়ি করাবো। হ্যাঁ, এখন তোমাকে যদি তৃতীয় আয়নীকরণ শক্তি বা E3-র ক্রম জানতে চাই, তুমি তখন কি করবা? তোমার কাছে যে মৌলগুলো দেবে, তুমি সেগুলো ধনাত্মক ইমাজিন করবা। তোমার কাছে দেওয়া আছে এই 3টা মৌল, ক্লোরিন, বেরিলিয়াম অ্যান্ড ম্যাগনেসিয়াম। তাহলে তুমি কি করবা? তুমি Cl2+ ইমাজিন করবা, তুমি বেরিলিয়াম 2+ ইমাজিন করবা, আবার তুমি ম্যাগনেসিয়াম 2+ ইমাজিন করবা। এখন ম্যাগনেসিয়াম 2+ মানে কি? 12 থেকে 2 বিয়োগ করলে কত? 10, মানে নিয়ন। বেরিলিয়াম 2+ মানে কি? হিলিয়াম। আর ক্লোরিন 2+ মানে কি? 15, 15 কি ফসফরাস না? আচ্ছা ঠিকই আছে সম্ভবত। হ্যাঁ, এই যে এই 3টা মৌলের এখন তুমি মূলত আয়নীকরণ শক্তির ক্রম বিশ্লেষণ করবা, যে কার বেশি কার কম। দেখো হিলিয়াম আর নিয়ন এই দুইটাই কিন্তু 18 নম্বর গ্রুপের, অর্থাৎ এর দুইটাই হলো নিষ্ক্রিয় গ্যাস। তাহলে দুইটারই কিন্তু আয়নীকরণ শক্তির মান অনেক বেশি, কিন্তু কার অতিরিক্ত বেশি কার একটু কম? যেহেতু হিলিয়াম সাইজে ছোট, ছোট মরিচের ঝাল বেশি, তাহলে এই হিলিয়ামের কিন্তু আয়নীকরণ শক্তির মান নিয়নের থেকে অবশ্যই অবশ্যই বেশি হবে। ঠিক আছে, বাকি থাকে ফসফরাস, তাহলে ফসফরাস তো এখানে বৈশা যাবে। হ্যাঁ, অনেকে এভাবেও আমি চিন্তা করতে দেখছি, বা আমি নিজে একটা সময় এভাবে চিন্তা করতাম যে ভাইয়া ফসফরাস তো এখানে তো মানে কি 15 নম্বর গ্রুপের মৌল, এখানে তো পি উপশক্তি স্তরটা অর্ধপূর্ণ অবস্থায় আছে, তাহলে এটি তো অনেক বেশি স্থিতিশীল। হ্যাঁ, এটা স্থিতিশীল ঠিক আছে, এটা যে স্থিতিশীল এর কারণে কি হবে জানো? এর কারণে আমার যে ফসফরাস, এই ফসফরাসের আয়নীকরণ শক্তির মান সালফারের থেকে বেশি হবে, কিন্তু মোটেও এই ফসফরাসের আয়নীকরণ শক্তির মান ক্লোরিনের থেকে বেশি না। ঠিক আছে, ক্লোরিনের আয়নীকরণ শক্তির মান কিন্তু ফসফরাসের থেকেই বেশি হবে। বুঝতে পারছি, এক কথা অনেকবার বলছি ভাই, এরপর না বুঝলে ভিডিও আবার দেখবা, ইনশাল্লাহ বুঝাই যাবা। তাহলে এই আমাদের মানে ধারা। এখন হিলিয়াম কাকে রিপ্রেজেন্ট করতেছে? বেরিলিয়াম 2+, মানে বেরিলিয়ামকে আর কি। ঠিক আছে, বেরিলিয়াম। নিয়ন মানে ম্যাগনেসিয়াম, আর ফসফরাস মানে কি? ক্লোরিন। তাহলে এই যে আমি লিখছি, এটা হলো আমার তৃতীয় আয়নীকরণ শক্তির ক্রম। তুমি বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম আর ক্লোরিন এইটার, সরি তুমি কি করবা, তুমি এই যে হিলিয়াম, নিয়ন আর ফসফরাস এগুলার একটু আয়নীকরণ শক্তির ক্রম দেখবা। ঠিক আছে, হিলিয়াম, নিয়ন আর ফসফরাস গেল কোথায়? হিলিয়াম কোথায়? এই যে হিলিয়াম, দেখছো কত বেশি, সব থেকে বেশি হিলিয়াম, এরপর নিয়ন, আর এখানে আছে ফসফরাস। তাহলে আমাদের কিন্তু ইনশাল্লাহ পরীক্ষায় যদি আসে, এগুলো আমরা ভালোভাবে সলভ করতে পারবো। তবে স্যাররা যদি গাঁজাখড়ি প্রশ্ন দেয়,
কারো বাপের সাধ্যই নাই যে সে সলভ করবে, ঠিক আছে। একটা জিনিস আজকে মনে রাখবা একটু কষ্ট করে, যে ব্রোমিনের আয়নীকরণ শক্তির মান বেশ ভালোই রকম, ঠিক আছে। ব্রোমিনের আয়নীকরণ শক্তির মান একটু বেশি, যে হ্যালোজেন সবার মানেই বেশি, কিন্তু ব্রোমিনেরটা একটু ভালোভাবে মনে রাখার চেষ্টা করো। ঠিক আছে, যাক পারবা না আসলে, ফালতু কথা বইলা লাভ নাই, তোমাদের আননেসেসারি কোনো প্যারা দিতে চাই না। তাহলে আমি কি পড়াইছি, শুরু থেকে আয়নীকরণ শক্তির বেসিক টু অ্যাডভান্স তো ক্লাস অলরেডি হয়ে গেছিল, কিন্তু তাও তোমাদের অনেকের কনফিডেন্সের একটু অভাব ছিল, এই জন্য আজকের এক্সট্রা ক্লাসটা নেওয়া হয়েছে। এখানে আয়নীকরণ শক্তি একেবারে উদাহরণ সহকারে দ্বিতীয় এবং তৃতীয় আয়নীকরণ শক্তি ক্রম আসলে আমরা কিভাবে সলভ করব ঠান্ডা মাথায় বোঝানো হয়েছে। এখন তোমাদের কাজ হইলো নিজেরা প্র্যাকটিস করবা, আর এই যে এই মানের চারটা তোমরা কিন্তু সেভ করে রাখবা, ঠিক আছে, স্ক্রিনশট নেবা, আর নিজেরা একাধিক মৌল নিজেদেরকে দেবা আর টেস্ট করবা যে তোমাদেরটা হইতেছে কিনা। হ্যাঁ, তাই বুঝতে পারবা যে তুমি ঠিক পথে আগাইতেছো কিনা। ইনশাল্লাহ এগুলো আসলে আমরা পারবো। একটা মজার বিষয় জানো, একটু দেখো, এই যে মাঝখানে একটা সিঁড়ির মতো জিনিসটা আছে না, স্টেয়ার কেস, এটা কি? এটা কিন্তু অপধাতু বা অর্ধধাতু, ইংলিশে বলে মেটালয়েডস। আমি ছন্দ দিয়ে মনে রাখতাম যে বিসি গিয়াস সপ্তে, বিসি গিয়াস সপ্তে, এরা হলো অর্ধধাতু। এর এই পাশে যারা আছে এরা হলো গিয়ে অধাতু, আর এই পাশে যারা আছে তারা হলো গিয়ে ধাতু। তবে হ্যাঁ, ব্যতিক্রম আছে, যেমন হাইড্রোজেন কিন্তু একটা অধাতু হওয়া সত্ত্বেও এই পাশে অল্প টল্প ব্যতিক্রম তো থাকবেই, তাই না? এখন আয়নীকরণ শক্তি মূলত আমি যতটুকু পড়াইতে চাইছিলাম আমি পড়াই ফেলাইছি। নেক্সট একটা কথা আমি জাস্ট বলবো, তোমরা শোনো, এখানে আর লেখালেখির আর সময় নেই। কথাটা হইলো আয়নের আকার কি, আয়নের আকার শৈন, আমি জাস্ট এতটুকু লিখলাম। তোমার ধরো, আচ্ছা অন্য পৃষ্ঠায় করানো আছে সম্ভবত, আমি একটু ওই পৃষ্ঠাটায় যাই। হ্যাঁ, ওই পৃষ্ঠাটায় গেলে আমি খুব তাড়াতাড়ি বুঝাতে পারবো তোমাদেরকে আজকে। খেয়াল করো, এই পৃষ্ঠাতে সম্ভবত আমি বুঝাইছি। হ্যাঁ, আমাদের যে কোনো একটা মনে করো পরমাণু চিন্তা করো, এদিকে একাই আবার মনে করো সোডিয়াম। এই সোডিয়ামের একটা পরমাণুতে তোমার 11টা প্রোটন আছে, আবার 11টা ইলেকট্রন আছে। এখন 11টা প্রোটন আর 11টা ইলেকট্রন কিন্তু নিজেদেরকে ভালোভাবে আকর্ষণ করতে পারে। এখন তুমি যদি প্রোটন সংখ্যা ইলেকট্রন সংখ্যা আস্তে আস্তে বাড়াইতে থাকো, ধরো তুমি আর্গনে চলে গেলা, এই আর্গনে চলে গেলে তোমার কিন্তু এখন প্রোটন 18টা, আবার ইলেকট্রনও 18টা, মানে তোমার আকর্ষণ আগের থেকে অনেক বেশি বেড়ে গিয়েছে, তাই না? যেহেতু প্রোটন ইলেকট্রন সমান হারে বাড়ছে, তো এখানে কিন্তু অস্থায়ী বা কিছু হয় নাই, আমার নর্মাল জাস্ট আকর্ষণটা বাড়ছে। আকর্ষণ বাড়ার ফলে কি হবে, আর্গন কিন্তু আস্তে আস্তে ছোট হয়ে যাবে। এই জন্যই তো বলি বাম থেকে ডাইন থেকে যাবে একটা নির্দিষ্ট পর্যায়ে, তাহলে তোমার মৌলটা ছোটও হতে থাকবে। কিন্তু কথা হইলো ভাইয়া, তোমার সোডিয়ামটা মনে করো এভাবে ছিল, 11টা প্রোটন ছিল, 11টা ইলেকট্রন ছিল। এখন তুমি যদি কোনোভাবে, আমরা জানি যে প্রোটনকে কিন্তু সরানো যায় না, বাট ইলেকট্রনকে কিন্তু সরানো যায়। তুমি যদি ইলেকট্রনকে সরানোর মাধ্যমে সোডিয়াম প্লাস আয়নে কনভার্ট করো, তাহলে তোমার প্রোটন কিন্তু 11টাই থাকবে, বাট ইলেকট্রন কিন্তু এখন হয়ে যাবে 10টা। এখন তুমি বলো, এই 11টা প্রোটন মানে ওর 11টা প্রোটন 11টা ইলেকট্রনকে ভালোভাবে আকর্ষণ করতে পারে। এখন ইলেকট্রন আরও কমে গেছে, মাত্র 10টা, তাইলে কি আরও বেশি ভালোভাবে প্রোটেক্ট করতে পারবে না? 11 জন মানুষ বাকি 10 জনকে চোখে চোখে রাখতেছে, ঠিক আছে, 11টা পুলিশ 10টা মনে করো চোর ভালোভাবে চোখে রাখতে পারতেছে, ওরা কিন্তু কেউ চুরি করতে পারতেছে না। ফলে আস্তে আস্তে কি জিনিস একটু বোঝার চেষ্টা করো, ঠিক আছে। এভাবে চিন্তা করতে পারো যে সাপোজ এক প্যারেন্টস আছে, হ্যাঁ, বাবা মা, তাদের সাধ্য হলেও তারা 3জন ছেলে মেয়েকে মানুষ করতে পারবে, কিন্তু তাদের যদি 2জন ছেলে হয়, হ্যাঁ, আর কোনো মেয়ে নেই, যে 2জন সন্তান হয়, তাহলে কিন্তু একটু বেশি চোখে চোখে রাখবে, এদের ঘর থেকে বের হইতে দেবে না। বা যাদের একটা সন্তান, তারা তো একদম সারাদিন বলতে পারো খুবই আদরে রাখে বা চোখে চোখে রাখে, ঠিক আছে, এদের কিন্তু গন্ডি খুবই কম, এরা বাইরে খেলতে টেলতে যাইতে পারে না। ঠিক সেরকম ভাবেই এই সোডিয়ামে 11টা প্রোটন, বাট সোডিয়াম প্লাসে যেহেতু একটা ইলেকট্রন ত্যাগ করে দিয়েছে, 10টি ইলেকট্রন আছে এখানে, ঠিক আছে। এখন আমার কথা হইলো ভাইয়া, যেহেতু 10টা ইলেকট্রন, তাহলে এদেরকে কিন্তু আরো বেশি চোখে চোখে রাখবে, ফলে আমার শক্তিস্তর বা কক্ষপথটা নিউক্লিয়াসের কাছে চলে আসবে। নিউক্লিয়াসের কাছে চলে আসা মানে কি, পরমাণুটা বা মানে এই আয়নটা কি হবে, ছোট হয়ে যাবে, অর্থাৎ এর আয়নের আকার বা আয়নিক যে ব্যাসার্ধটা আছে এটাও হ্রাস পাবে। এটা কিন্তু একটা ক্যাটায়ন। সো নর্মালাইজড হলো এই ক্যাটায়ন সবসময় নর্মাল বা নিরপেক্ষ মৌলের থেকে সবসময় ছোট হবে, সব সময় ছোট হবে, বাধ্য ছোট হইতে, ঠিক আছে। আর অ্যানায়নগুলা নিরপেক্ষ মৌলের থেকে বড় হয়। যেমন তুমি যদি সোডিয়াম মাইনাস আয়ন তৈরি করতে পারতা, এখানে কিন্তু 11টা প্রোটন আছে,
বাট ইলেকট্রন আছে কয়টা? 12টা ইলেকট্রন আছে। এখন 11টা প্রোটন 11টা ইলেকট্রনকে ঠিকভাবে রাখতে পারতো, বাট এখানে এক্সট্রা একটা ইলেকট্রন আইসা পড়ছে। ও হলো উড়লচণ্ডী, ও শুধু ঘোরে, টোটো কোম্পানির ম্যানেজার, ঠিক আছে। সেই জন্য কিন্তু এই সময় মানে সোডিয়ামের যে শক্তি স্তরটা আছে সেটা কিন্তু নিউক্লিয়াস থেকে দূরে সরে যাবে, মানে পরমাণুর আকারটা বৃদ্ধি পাবে। পরমাণু তো না, আয়ন, এই অ্যানায়নের আকারটা বৃদ্ধি পাবে। এর ফলে অ্যানায়নের কিন্তু যে আকার বা ব্যাসার্ধ এইটা নিরপেক্ষ মৌলের থেকে বেশি হয়। তাহলে আমি কিন্তু বলতে পারি যে সোডিয়াম মাইনাস গ্রেটার দেন সোডিয়াম গ্রেটার দেন সোডিয়াম প্লাস অলওয়েজ, ঠিক আছে, এভাবেই হবে। এখন আমি এটা করাইলাম যে একটা নির্দিষ্ট মৌলের ক্যাটায়ন অ্যানায়নের আর নিরপেক্ষ মৌলের মাঝে সাইজের তুলনা। হ্যাঁ, বাট এখন আমি তোমাদেরকে একটু বলতে চাই যে যদি এমন হয়, আমরা তৃতীয় অধ্যায় আইসো ইলেকট্রন সম্পর্কে জানি। আইসো সমান, আইসো মানে হলো সমান, আর ইলেকট্রন মানে তো ইলেকট্রন, ঠিক আছে। স্যার আইসো ইলেকট্রন কারা? যাদের ইলেকট্রন সংখ্যা সমান তারাই হইলো আইসো ইলেকট্রন। সাপোজ তোমাকে আমি দিলাম নাইট্রোজেন 3 মাইনাস, অক্সিজেন 2 মাইনাস, ক্লোরিন মাইনাস, নিয়ন, সোডিয়াম প্লাস, ম্যাগনেসিয়াম 2 প্লাস, অ্যালুমিনিয়াম 3 প্লাস। তুমি এখানে যতগুলো মৌল দেখতেছো প্রত্যেকের ইলেকট্রন সংখ্যা কত জানো? গুইনা দেখতে পারো। প্রত্যেকের ইলেকট্রন সংখ্যা হইল 10টা। কয়টা? 10টা। তার মানে এরা কিন্তু সবাই একে অপরের আইসো ইলেকট্রন, বাট প্রোটন সংখ্যা কিন্তু সমান না। যেমন নাইট্রোজেনের প্রোটন সংখ্যা হলো 7টা, অক্সিজেনের 8টা, এভাবে করতে করতে 7, 8, 9, 10, 11, 12, 13, কিন্তু প্রত্যেকের ইলেকট্রন সংখ্যাটা সমান, যার মান হইল 10। এখন তুমি আমাকে বলো 7টা প্রোটন 10টা ইলেকট্রন কি ভালোভাবে কি মানে রাখতে পারবে, নাকি 3জন উড়াউড়ি করবে, বেশি বাইরে যেতে চাবে? অবশ্যই সেই 3জন ইলেকট্রন বেশি বাইরে যেতে চাইবে, ঘোরাঘুরি করবে। হ্যাঁ, ফলে আমার কিন্তু নিউক্লিয়াস থেকে শক্তিস্তর বা কক্ষপথটা দূরে চলে যেতে থাকবে, অর্থাৎ পরমাণু সাইজ, পরমাণু তো না, অ্যানায়ন, এই আয়নটা সাইজে বড় হতে থাকবে, ঠিক আছে। এই জন্যই বলি যে নাইট্রোজেন 3 মাইনাস এটা সব থেকে বড়, মানে এই যে এখানে যে কটা দেওয়া আছে তাদের মধ্যে, ঠিক আছে। তারপরে কে? তারপরে অক্সিজেন 2 মাইনাস। কেন? কারণ এখানে 8টা প্রোটন 10টা ইলেকট্রন, মানে দুইটা এক্সট্রা বা 2টা অবাধ্য ছেলে। ফ্লোরিনের মাত্র 1টা অবাধ্য ছেলে। নিয়ন সব থেকে ভালো আছে, তার 10টাই প্রোটন 10টাই ইলেকট্রন, মানে সে নিরপেক্ষ অবস্থাতেই আছে। এরপরে সোডিয়াম 11টা প্রোটন মাত্র 10টি ইলেকট্রন, আমি তো খুব ভালোভাবে এখন আকর্ষণ করতে পারতেছি। আবার ম্যাগনেসিয়াম বলে আমি তোমার থেকেও বেশি ভালো আকর্ষণ করতে পারতেছি, এই জন্য আমি তোমার থেকেও বেশি ছোট। আর তারপরে অ্যালুমিনিয়াম 3 প্লাস। তা আশা করি যে তোমার যদি পরীক্ষার হলে এই যে ক্যাটায়ন অ্যানায়ন নিরপেক্ষ মৌল এদের আকার সম্পর্কে কোশ্চেন করে, তাইলে তোমরা অ্যান্সার করতে পারবা আই গেস। এখন আরেকটা টপিক আছে, সেটা একদম ধরো আজকের একটা 5 স্টার টপিক। হ্যাঁ, এখন পর্যন্ত যদি কেউ খুব বেশি বোর হয়ে যাও, আর 5টা মিনিট একটু কষ্ট করে ওয়েট করো। সক্রিয়তা কি? সক্রিয়তা বা ক্রিয়াশীলতা, সক্রিয়তা অথবা ক্রিয়াশীলতা বলতে বোঝায় যে মৌল যত সহজে বা যত তাড়াতাড়ি অন্য মৌলের সাথে বিক্রিয়া করে, ঠিক আছে। পর্যায়সরণের বাম দিকে যে মৌলগুলো আছে তারা হইলো কি? ধাতু। আর ডান দিকের যে মৌলগুলো আছে তারা হইলো অধাতু। এখন এই ধাতুগুলো ইলেকট্রন ত্যাগ করে দেয়, আর অধাতুগুলো কি করে? ইলেকট্রনকে উল্টো আরো গ্রহণ করে, ঠিক আছে। এখন কারা সহজ ইলেকট্রন ত্যাগ করে দেয় বলো তো? সহজ ইলেকট্রন ত্যাগ করে দেওয়া মানে কি? মানে আমাদের বাইরে থেকে শক্তি কম দিতে হয়, আর আমরা বাইরে থেকে যে শক্তিটা দেই তাকেই কিন্তু আয়নীকরণ শক্তি বলি। অর্থাৎ যাদের আয়নীকরণ শক্তির মান কম, মানে তাদেরকে সহজেই ইলেকট্রনটা অপসারিত করা যায়। আয়নীকরণ শক্তির মান কম, তাহলে তারাই কি অনেক সহজে বিক্রিয়া করবে না? তাই না? অনেক অনেক সহজে তার ইলেকট্রন দান করে দিতেছে, বিক্রিয়া অংশগ্রহণ করতেছে। অর্থাৎ আমি সক্রিয়তার বেলায় লক্ষ্য রাখবো যে কার আয়নীকরণ শক্তির মান কম, আয়োনাইজেশন এনার্জি, ঠিক আছে। আয়নীকরণ শক্তির মান হইতে হবে কম। যার আয়নীকরণ শক্তির মান কম সে সহজে ইলেকট্রন ত্যাগ করতে পারে এবং বিক্রিয়া অংশগ্রহণ করতে পারে। আর ডান দিকে যে অধাতুগুলো আছে, অধাতুদের জন্য আমি খেয়াল রাখবো যে কার ইলেকট্রন আসক্তি বেশি। কি? কাদের ইলেকট্রন আসক্তি বা ইলেকট্রন অ্যাফিনিটি
বেশি, কারণ যার ইলেকট্রন আসক্তি বেশি তারা কিন্তু খুব সহজেই ইলেকট্রনটাকে গ্রহণ করতে চাবে। ঠিক আছে, এখন আমার 1 নাম্বার বা 2 নাম্বার গ্রুপের যদি বলে যে সক্রিয়তার ক্রম, এটা এমসিকিউতে আসার একটা ভালোই সম্ভাবনা আছে, যেহেতু নিচের যে মৌলগুলা, হ্যাঁ 1 নাম্বার গ্রুপের সব থেকে নিচের মৌলকে ধরো সিজিয়াম বা ফ্রান্সিয়াম, সিজিয়ামই ধরি, ফ্রান্সিয়াম তো অনেক বেশি মানে পাওয়াই যায় না, রেয়ার। সিজিয়ামের যেহেতু অনেক বড়, তাহলে এর কিন্তু আয়নীকরণ শক্তি কি হবে, ব্যস্তানুপাতিক সম্পর্ক তাহলে অনেক কম হবে। আর সব থেকে বেশি আয়নীকরণ শক্তি কার, অবশ্যই হাইড্রোজেনের। তাহলে যেহেতু যার আয়নীকরণ শক্তির মান কম, সেই তাড়াতাড়ি ইলেকট্রন দান করার মাধ্যমে বিক্রিয়া করবে, অর্থাৎ সব থেকে বেশি সক্রিয় কে, সিজিয়াম, তারপরে রুবিডিয়াম, তারপরে পটাশিয়াম, তারপরে, বুঝতে পারছো, এখানে চাইলে হাইড্রোজেন দিতে পারো, এখানে আবার ফ্রান্সিয়াম লাগাই দিতে পারো। এটা হলো গিয়ে গ্রুপ 1। এখন তোমাকে যদি এইভাবে গ্রুপ 2 দেয়, সে চারটা কেমন হবে, ওই মানে সোজা কথা, যারা বড় তারা অনেক বেশি সক্রিয়, কারণ তারা খুব ইজিলি ইলেকট্রনটা দান কইরা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারতেছে। তাহলে আমি কিন্তু এভাবেও দিতে পারি যে বেরিলিয়াম, কেউ আবার বেরিলিয়াম লেখলে বড় চিহ্ন দিও না, কারণ বেরিলিয়ামের কি সক্রিয়, সব থেকে কম সক্রিয় হইলো বেরিলিয়াম, কারণ বেরিলিয়াম সব থেকে ছোট। তুমি যদি বেরিলিয়াম আগে দাও তাহলে তোমার এই যে স্মল সাইন দিতে হবে, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্টোনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম। ঠিক আছে, বুঝছো কখন গ্রেটার দেন সাইন দিতে হবে আর কখন এই যে স্মলার সাইনটা দিতে হবে। এটা হলো গ্রুপ 2। বাট আমাদের একটা ব্যতিক্রমধর্মী প্রশ্ন আছে যে গ্রুপ 17-র সক্রিয়তার ক্রম, এইটা এমসিকিউতে দিতে পারে। এটা মুখস্থর মতোই করবা যে ফ্লোরিন গ্রেটার দেন, ক্লোরিন গ্রেটার দেন, ব্রোমিন গ্রেটার দেন আয়োডিন। আমি জানি তোমাদের মধ্যে কারো কারো এই প্রশ্নটা আসতে পারে যে ভাই আপনি বলছেন যে যার ইলেকট্রন আসক্তি মান বেশি সে বেশি সক্রিয় হবে, কারণ ইলেকট্রন আসক্তি কথাটার মানে কি, যে তুমি একটা পরমাণুতে ইলেকট্রন প্রবেশ করাইতেছো, সেই পরমাণুটা বাইরে বা তোমাকে শক্তি নির্গত করতেছে, তাই না। ইলেকট্রন আসক্তির মান যার বেশি, মানে ধরো দুইটা মৌল আছে, হ্যাঁ, এই একটা মৌল, এই আরেকটা মৌল, এই মৌলটার একটা ইলেকট্রন হইলেই সে নিষ্ক্রিয় হবে, আর এর 2টা ইলেকট্রন লাগবে। তাহলে এই যার মাত্র একটা হইলেই হয়ে যাবে, ওর কিন্তু খাই খাই ভাব বেশি থাকবে, অর্থাৎ ওর ইলেকট্রন আসক্তির মানটা বেশি থাকবে। ঠিক আছে, আচ্ছা যাই হোক, এটা আমি একটা জাস্ট কথা বললাম। এই সম্পর্কে আমরা ইলেকট্রন আসক্তির যে লেকচারটা থাকবে সেখানে বিস্তারিত জানতে পারবো। ইলেকট্রন আসক্তি আমরা ওই সময় দেখবো যে ক্লোরিনের ইলেকট্রন আসক্তির মান ফ্লোরিনের থেকে বেশি, এটা একটা ব্যতিক্রম। হওয়া উচিত ছিল ফ্লোরিনের বেশি, কিন্তু হয়ে গেছে ক্লোরিনের বেশি। তারপরেও সক্রিয়তার হিসাবে কেন জানি ফ্লোরিনই ক্লোরিনের থেকে বেশি সক্রিয়। থিওরিটিক্যালি ক্লোরিনের হওয়ার কথা ছিল সব থেকে বেশি সক্রিয়, যেহেতু এর ইলেকট্রন আসক্তির মান সব থেকে বেশি, কিন্তু সব থেকে বেশি সক্রিয় প্র্যাকটিক্যালি দেখা গেছে যে ফ্লোরিন। বুঝছো, প্র্যাকটিক্যালি দেখা গেছে মানে কি, সক্রিয়তা মানে হলো কি, কত তাড়াতাড়ি বিক্রিয়া করতেছে। তুমি যখন একটা জায়গায় রাখছো, ফ্লোরিনও রাখবা, ক্লোরিনও রাখবা, তো ফ্লোরিন মনে করো একটা পদার্থের সাথে যত তাড়াতাড়ি রিয়াকশন করে, ক্লোরিন অত তাড়াতাড়ি ওই পদার্থটার সাথে রিয়াকশনটা করতে পারে না, তাহলে ফ্লোরিনের সক্রিয়তা বেশি। তাহলে আজকে মোটামুটি আমি যতটুকু কাভার করতে চাইছিলাম ততটুকু ঠিকই কাভার করছি, হয়তো একটু লং হয়ে গেছে, আমি তার জন্য আন্তরিকভাবে তোমাদের কাছে ক্ষমা প্রার্থী। সবাই নিজেরা ভালো থাকো এবং অপরকেও ভালো রাখো। আসসালামু আলাইকুম।